আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতেছি আরো একটা লাইভ ক্লাস। আহ আজকে তোমাদের হচ্ছে কেমিস্ট্রি, কেমিস্ট্রির হচ্ছে ফোর্থ চ্যাপ্টার, চ্যাপ্টার নাম্বার 4। এই চ্যাপ্টারটার উপর হচ্ছে আমি ক্লাস নিব। আহ এই চ্যাপ্টারটা হচ্ছে পর্যায় সারণী। তো আমি আশা করি পর্যায় সারণী তোমরা সবাই ভালো মতো পড়ছো আসলে এতদিন, কারণ পর্যায় সারণী চ্যাপ্টারটা হচ্ছে তেমন কঠিন না আসলে। তেমন কঠিন না, আবার হচ্ছে ইন এসেন্স একটু মানে ট্রিকি, যে এই চ্যাপ্টার থেকে সবসময় হচ্ছে কোশ্চেন আসে, সৃজনশীল আসে, এমসিকিউ তো আর আসেই। তো এই চ্যাপ্টারটা থেকে একটা শিওর এমসিকিউ আসে, সরি, শিওর একটা হচ্ছে সিকিউ আসে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং কম্পারেটিভলি সহজ একটা চ্যাপ্টার। মার্ক ক্যারি করার জন্য অল্প কিছু বিস্তর কনসেপ্ট পড়লেই হচ্ছে তোমার ক্রিয়েটিভ অ্যান্সার করা যায়। তো আসো শুরু করা যাক, যেহেতু রমজান মাস, সময় নষ্ট না করে হচ্ছে আমরা ক্লাস শুরু করি, ঠিক আছে। আচ্ছা, পর্যায় সারণী দেখো, পর্যায় সারণী নিয়ে আমরা হচ্ছে আহ, পড়াশোনা করব এই চ্যাপ্টারটায়। বাট পর্যায় সারণী নিয়ে আমরা আসলে এই চ্যাপ্টারটা নিয়ে আসলে কিভাবে পড়াশোনা করব, যে আমরা এই চ্যাপ্টারের শেষে একবারে আহ, আজকের ক্লাসের শেষের দিকে হচ্ছে আমরা কিছু ক্রিয়েটিভ সলভ করব, কিছু সৃজনশীল সলভ করব। শুধু সৃজনশীল সলভ করলে আসলে হবে না, আমাদের এমসিকিউ পড়া লাগবে, আমাদের ক খ অ্যান্সার করা লাগবে। তো ইন দ্যাট সেন্স একটু এলাবোরেটলি হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা একটু ব্রিফলি ডিসকাস করব, যাতে করে হচ্ছে তোমাদের সব কিছু একটা ক্লাসে হচ্ছে কভার হয়ে যায়, ঠিক আছে। তো আশা করি ক্লাসটা বেশি বড় হবে না, বেশি সময় নিব না। আসো শুরু করা যাক। আচ্ছা, পর্যায় সারণীতে দুইজন বিজ্ঞানী নাম হচ্ছে প্রথমত জানা লাগবে, ঠিক আছে। একটা হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ, আর একটা হচ্ছে হেনরি মোজলে। এই দুইজন বিজ্ঞানীর নাম হচ্ছে আমাদের একটু জানা থাকা লাগবে, ঠিক আছে। এই দুইজন বিজ্ঞানী কি কাজ করছে সেই কাজগুলো হচ্ছে আমাদের একটু জানতে হবে। তো প্রথমে আসো, দিমিত্রি মেন্ডেলিভের কাজ কি। দিমিত্রি মেন্ডেলিভকে বলা হয় হচ্ছে পর্যায় সারণীর জনক। আমার সাথে সাথে একটু লিখো, পর্যায় সারণীর জনক বলা হয়, ঠিক আছে। আচ্ছা, দিমিত্রি আমি বলবো এই টপিকের মধ্যে হচ্ছে এই দুইজনের নামের মধ্যে কিছু কনফিউজিং জায়গা আছে, সেই জায়গাগুলো আমি একটু বলে দিব আজকে, ঠিক আছে। দিমিত্রি মেন্ডেলিভ, একে বলা হয় কি, বলা হয় হচ্ছে পর্যায় সারণীর জনক। এবং দিমিত্রি মেন্ডেলিভকে কেন পর্যায় সারণীর জনক বলা হয়, কারণ হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ পর্যায় সারণী আবিষ্কার করছিল। দিমিত্রি মেন্ডেলিভ একটা পর্যায় সারণী আবিষ্কার করছিল, যে পর্যায় সারণীটার অ্যাকচুয়ালি মূল ভিত্তি ছিল পারমাণবিক পারমাণবিক ভর। এটার ভিত্তিতে হচ্ছে বেসিক্যালি দিমিত্রি মেন্ডেলিভ পর্যায় সারণীটা আবিষ্কার করছিল, ঠিক আছে। পারমাণবিক ভরের উপর ভিত্তি করে পর্যায় সারণীতে মৌলগুলোকে সে সাজাইছিল। নাও দ্য কোশ্চেন ইজ, কতগুলো মৌল? মৌল ছিল হচ্ছে টোটাল, মোট মৌল মোট মৌল ছিল হচ্ছে পর্যায় সারণীতে, মানে মেন্ডেলিভের পর্যায় সারণীতে 63টি। দেখো, আমি সব ধরনের ইনফরমেশন মুখস্থ রাখতে বলতেছি না। বইয়ের মধ্যে চ্যাপ্টার পড়তে গেলে দেখবা যে অনেক ধরনের ভাস্ট ইনফরমেশন হচ্ছে চ্যাপ্টারের মধ্যে দেয়া আছে। সবকিছু পড়ার এখন সময় না। আমি 25 ব্যাচের উদ্দেশ্যে বলতেছি, যারা কয়েকদিন পরে পরীক্ষা দিবা। সব ইনফরমেশন এখন মুখস্থ রাখার সময় না। কি মুখস্থ রাখতে হবে, কি মুখস্থ রাখা যাবে না, কি কোনগুলো হচ্ছে বার্ডেন ইনফরমেশনস, এগুলো হচ্ছে একটু বুঝতে হবে, ঠিক আছে। তো আমি আজকে যে ইনফরমেশনসগুলো লিখবো, সেই ইনফরমেশনসগুলো হচ্ছে একান্তই না পড়লেই না, ঠিক আছে। এই ইনফরমেশনসগুলো থেকে হচ্ছে এমসিকিউ আসবে, মানে ধরে রাখতে পারে এমসিকিউ আসবে। আচ্ছা, দিমিত্রি মেন্ডেলিভকে বলা হয় পর্যায় সারণীর জনক, এবং তার পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর, এবং তার পর্যায় সারণীর মোট মৌল ছিল হচ্ছে 63টা, ঠিক আছে। এই হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী থেকে আপাতত তোমাদের এতটুকু মনে রাখলেই চলবে। তারপরে আসে হচ্ছে হেনরি মোজলে। হ্যাঁ, হেনরি মোজলেকে বলে হচ্ছে, একে বলা হয় আধুনিক আধুনিক পর্যায় আধুনিক পর্যায় সারণীর জনক বলা হয়, ঠিক আছে। হেনরি মোজলেকে বলা হয় হচ্ছে আধুনিক পর্যায় সারণীর জনক বলা হয়। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে পারমাণবিক পারমাণবিক
সংখ্যা। মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে কি? পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। এবং মেন্ডেলিফের পর্যায় সারণীতে মোট মৌল ছিল হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীতে মোট মৌল ছিল হচ্ছে 118টা, ঠিক আছে। মেন্ডেলিফের পর্যায় সারণীতে মোট মৌল ছিল হচ্ছে 118টা। আচ্ছা, এবং মেন্ডেলিফের পর্যায় সারণী থেকে আরো একটা ইনফরমেশন হচ্ছে আমরা একটু মনে রাখবো, সেটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ আছে। মেন্ডেলিফের পর্যায় সারণীতে মোট পর্যায় হচ্ছে 7টা এবং হচ্ছে গ্রুপ হচ্ছে 18টা, ঠিক আছে। এবার আসো, এই দুইটা জায়গাতে কনফিউশন বাধে কোথায়? খুবই একটা সিম্পল একটা এমসিকিউ আসে পরীক্ষায়, যে নিচের কোন বিজ্ঞানী পর্যায় সারণীর জনক, একটা এমসিকিউ আসে। আবার অনেক সময় এইরকম এমসিকিউ আসে, নিচের কোন বিজ্ঞানী আধুনিক পর্যায় সারণীর জনক। মনে রাখবো সবসময়, পর্যায় সারণীর জনক যদি বলা হয় শুধু পর্যায় সারণীর জনক, তাহলে এটা হচ্ছে দিমিত্রি মেন্ডেলিফ, ঠিক আছে। এবং আধুনিক পর্যায় সারণীর জনক যদি বলা হয়, তাহলে এটা হচ্ছে হেনরি মোজলে। খুব ভালো মতো মাথায় রাখবা, আধুনিক পর্যায় সারণীর জনক হেনরি মোজলে, আর শুধু পর্যায় সারণীর জনক দিমিত্রি মেন্ডেলিফ। দুনিয়াতে পর্যায় সারণীর আইডিয়াটা সর্বপ্রথম আনছিল হচ্ছে দিমিত্রি মেন্ডেলিফ, কিন্তু তার পর্যায় সারণীতে মূল ভিত্তি কি ছিল পর্যায় সারণীর? সেটা হচ্ছে পারমাণবিক ভর। এই পারমাণবিক ভর নিয়ে যে মৌলগুলো সাজাইছে, কিভাবে সাজাইছিল? যে যার পারমাণবিক ভর বেশি সে হচ্ছে আগে পড়বে, যার পারমাণবিক ভর কম সে হচ্ছে পরে বসবে, এরকম ভাবে হচ্ছে সে সাজাইছিল। তো পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে, এটা তোমাদের বইয়ের মধ্যে আছে, আমি ওই ইনফরমেশনসে যাচ্ছি না। তোমাদের মানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে পারমাণবিক ভরের ভিত্তিতে যদি আমি পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজাই, তাহলে বিভিন্ন ধরনের জটিলতা দেখা যায়। আমি জটিলতার বিষয়ে আলাপ আলোচনা করতেছি না। তো এই কারণে পরবর্তীতে নতুন একটা পর্যায় সারণী আবিষ্কার করছে, যেটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী। পুরাতন পর্যায় সারণীতে মৌল ছিল হচ্ছে 63টা, আধুনিক পর্যায় সারণীতে মৌল হচ্ছে 118টা। পুরাতন পর্যায় সারণীতে কোনো গ্রুপ এবং পর্যায় ছিল না, আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায় 18টি গ্রুপ আছে। এই হচ্ছে মোটামুটি পর্যায় সারণী নিয়ে হচ্ছে প্রিলিমিনারি কথাবার্তা, ঠিক আছে। এই হচ্ছে পর্যায় সারণী নিয়ে প্রিলিমিনারি কথাবার্তা। আমরা আজকে এই চ্যাপ্টারের ইনডেপথ তোমাদের যতগুলো কনসেপ্ট আছে প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে কথাবার্তা বলবো। এই কারণে একবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা শুরু করছি, ঠিক আছে। মানে আমরা যাতে চ্যাপ্টারে কোনো টপিকস হচ্ছে আমরা বাদ না দিই, ওকে। আচ্ছা, এবার আসো যে পর্যায় সারণী নিয়ে আমরা একটু আলোচনা করব, যে পর্যায় সারণীতে কোন জায়গায় কি কি থাকে, কিভাবে কি হয়, এই জিনিসপাতি নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, পর্যায় সারণীতে মনে রাখতে হবে, মনে রাখার বিষয় হচ্ছে এটা, যে পর্যায় সারণীতে গ্রুপ 1, এই যে এই পাশ থেকে অর্থাৎ ডান থেকে বাম দিকে যে উলম্ব যে কলামগুলো আছে, এই উলম্ব কলামগুলোকে বলে হচ্ছে গ্রুপ, আর অনুভূমিক যে কলামগুলো আছে এই কলামগুলোকে বলা হয় হচ্ছে পর্যায়, ঠিক আছে। তো এদিকে যদি আমি গণি তাহলে হচ্ছে 18টা গ্রুপ আছে, আর এদিকে গুনলে হচ্ছে 7টা টোটাল হচ্ছে পর্যায় আছে, এবং লাস্টের দিকে 2টা পর্যায় আছে, সেটা হচ্ছে ল্যান্থানাইট, অ্যাক্টিনাইট। এটা নিয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে। তো টোটাল হচ্ছে 18টা গ্রুপ এবং 7টা পর্যায় হচ্ছে পর্যায় সারণীতে 118টা মৌল হচ্ছে বেসিক্যালি বিভক্ত আছে। এর মধ্যে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রথম গ্রুপকে, গ্রুপ 1 কে, এই গ্রুপটার একটা স্পেশাল নাম আছে, এটার নাম হচ্ছে, এই গ্রুপের সবগুলা ধাতুকে বলা হয় হচ্ছে ক্ষার ধাতু, ঠিক আছে। এই গ্রুপের সবগুলো ধাতুকে বলা হয় কি? বলা হয় হচ্ছে ক্ষার ধাতু। কেন ক্ষার ধাতু? কারণ হচ্ছে এই গ্রুপের সবগুলো মৌল পানির সাথে বিক্রিয়া করে হচ্ছে ক্ষার তৈরি করে, ঠিক আছে। এতটুক জানলেই চলবে যে এই গ্রুপটাকে ক্ষার ধাতু বলে। কেন বলা হয়? কারণ হচ্ছে এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। যদি খ নাম্বার প্রশ্নে আসে গ্রুপ 1 কে কেন ক্ষার ধাতু বলা হয়, খ নাম্বার প্রশ্নে 2 মার্কসে যদি আসে গ্রুপ 1 কে কেন ক্ষার ধাতু বলা হয়, কি লিখবা? গ্রুপ 1 কে ক্ষার ধাতু বলা হয় কারণ এরা হচ্ছে, মূল কথা যেটা, কারণ এরা হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। ক্লিয়ার? আচ্ছা, তারপর আসি গ্রুপ 2 থেকে হচ্ছে অনেক সময় হচ্ছে কোশ্চেন করে। গ্রুপ 2 থেকে কি কোশ্চেন করে? গ্রুপ 2 কে বলা হয় হচ্ছে মৃৎক্ষার ধাতু, ঠিক আছে। মৃৎক্ষার ধাতু। এখানে অনেকে হচ্ছে মৃৎ বানানটা লেখে হচ্ছে এইভাবে, পোলাপান, মৃৎ বানানটা লেখে হচ্ছে এইভাবে। এই মৃৎ মানে হইতেছে মরা, ঠিক আছে। এই মৃৎ মানে হচ্ছে মৃত্যু, এটা লেখা যাবে না। মৃৎ মানে হচ্ছে, এই জায়গাতে মৃৎ মানে যেটা বুঝাইতেছে সেটা হচ্ছে, মৃৎ কথাটার অর্থ হচ্ছে যে মাটি, মাটি বা মৃত্তিকা।
মৃত্তিকা হচ্ছে মাটির আরেকটা নাম। তো মৃৎ মানে হচ্ছে এই ধরনের ক্ষার ধাতুগুলো হচ্ছে মাটিতে পাওয়া যায়, ঠিক আছে। এই গ্রুপ 2 এর যে ক্ষার ধাতুগুলো আছে, এই ক্ষার ধাতুগুলো কোথায় পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়। ওকে, এই কারণে এদেরকে হচ্ছে মৃৎ ক্ষার ধাতু বলে। এবং কেন ক্ষার ধাতু বলা হয়, এক্সপ্লেনেশনটা হচ্ছে আগের গ্রুপটার মতোই। ক্ষার ধাতু কেন? কারণ এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, এটা হচ্ছে ক্ষার ধাতু বলার কারণ। এবং কেন মৃৎক্ষার বলা হয়? কারণ হচ্ছে এদেরকে মাটিতে পাওয়া যায়। ওকে, এটা 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 একটু মাথায় রাখবা। ওকে, তারপরে আরেকটা ইনফরমেশন হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গ্রুপ নাম্বার এই যে 11, এই গ্রুপটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। কোন গ্রুপ? যেই গ্রুপে হচ্ছে কপার আছে, সিলভার আছে, আর হচ্ছে গোল্ড আছে, এই তিনটা মৌল আছে। এদেরকে বলা হয় হচ্ছে, এই গ্রুপটাকে বলা হয় হচ্ছে অভিজাত, এটাকে বলা হয় হচ্ছে অভিজাত ধাতু। এদেরকে বলা হয় কি? অভিজাত ধাতু। মানে কি? সোনা রূপা এগুলো তো হচ্ছে অভিজাত শ্রেণী মানুষ, বড় লোকসের জিনিসপত্র ভাই, আমার মতো গরিব মানুষের জিনিসপত্র না। তো এই জিনিসপত্রগুলো হচ্ছে অভিজাত শ্রেণী মানুষজন হচ্ছে ইউজ করে, ঠিক আছে। এই কারণে হচ্ছে এদেরকে আমরা বলি হচ্ছে অভিজাত ধাতু, ঠিক আছে। আচ্ছা, তারপরে গ্রুপ নাম্বার 17, এই গ্রুপ নাম্বার 17 কে বলে হচ্ছে হ্যালোজেন। এটা সবাই জানো আমি আশা করি। এদেরকে কি বলা হয়? হ্যালোজেন বলা হয়। ওকে, এদেরকে বলা হয় হচ্ছে হ্যালোজেন। এবং গ্রুপ নাম্বার 18, এদেরকে বলা হচ্ছে কি? নিষ্ক্রিয়। এটাও জানো, আমি জানি। তারপর আর কি ফর্মালিটিজ, বুঝো, ফর্মালিটিজ এর কারণে হচ্ছে আমরা লিখতেছি। ওকে, তো এই জিনিসপত্রগুলা কোন গ্রুপকে কি বলা হয়, এই জিনিসপত্রগুলো একটু জানা থাকা লাগবে। ওকে, আচ্ছা, তারপরে তোমাদের জন্য একটা আচ্ছা তারপরে তোমাদের জন্য হচ্ছে আরেকটা শর্টকাট, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমি চাইলে হচ্ছে পর্যায় সারণীর প্রত্যেকটা গ্রুপের জন্য, মানে প্রত্যেকটা গ্রুপের জন্য আলাদা আলাদা ভাবে হচ্ছে আমি ছন্দ দিয়ে হইতেছে গ্রুপের এলিমেন্টস গুলার নাম মুখস্থ করাইতে পারি। তো আমি ওই থিওরিতে যাব না, কারণ ওই এতগুলা ছন্দ আবার মনে রাখতে আরেক ছন্দ লাগে। তো যেইটা একদম না করলেই না, ওই দুইটা গ্রুপকে জাস্ট আমরা একটু একটু মাথায় রাখবো। একটু কিভাবে মাথায় রাখবো? যে গ্রুপ 1, ঠিক আছে, গ্রুপ 1 এ কি আছে? গ্রুপ 1 এ আছে হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। কেন আমরা গ্রুপ ভিত্তিক এলিমেন্টস গুলোকে একটু মনে রাখবো? কারণ হচ্ছে পরীক্ষার হলে যখন তোমার একটা পর্যায় সারণীর একটা টুকরা, একটা অংশ দিয়ে দিবে, তখন পর্যায় সারণীর ওই অংশ থেকে হচ্ছে তুমি কি করবা? তুমি হচ্ছে উপর নিচে অনেক সময় খালি ঘর দিয়ে দিবে, যে অমুক জায়গাতে এক্স দিয়ে দিলে। এটা তো এই ধরনের ক্রিয়েটিভ তোমরা করছো আশা করি, যে উপর নিচে কোনো জায়গাতে এক্স পি কিউ এরকম দিয়ে দিবে। তো পি কিউ এক্স এগুলাকে হচ্ছে আইডেন্টিফাই করা লাগবে। ওকে, এগুলোকে আইডেন্টিফাই করা, সহজে আইডেন্টিফাই করার জন্য হচ্ছে এই গ্রুপ 1 এবং গ্রুপ 2, ক্ষার ধাতু এবং মৃৎ ক্ষার ধাতু, এটাকে একটু মাথায় রাখবা। এই দুইটাকে মাথায় রাখার উপকারিতা বা ফজিলত কি, এটা হচ্ছে আমরা ইয়েতে সৃজনশীল যখন সলভ করবো তখন আমরা বলে দিব, ঠিক আছে। আচ্ছা, প্রথম গ্রুপ, তাহলে হচ্ছে আমরা লিখি একটু গ্রুপ 1। গ্রুপ 1টাকে মনে রাখার জন্য, আচ্ছা গ্রুপ 1টাকে একটু সাইডে নিয়ে, আচ্ছা গ্রুপ 1টাকে যদি আমরা মনে রাখতে চাই, কি কি আছে? হাইড্রোজেন, তারপরে হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, তারপরে হচ্ছে পটাশিয়াম, তারপরে হচ্ছে রুবিডিয়াম, ফ্রান্সিয়াম। মনে রাখবা ন্যামোনিক গুলো হচ্ছে এরকম ভাবে, আচ্ছা ন্যামোনিকটা হচ্ছে এরকম, আ আ ঠিক আছে। কিভাবে মনে রাখবো আমি একটু বলে দেই। হালিনাকে রুবি চেঁচে ফিরেছে, অর্থাৎ দুইজন মানুষ নিয়ে কথাবার্তা হইতেছে, একজন আরেকজন রইছে পিড়াইছে, ঠিক আছে। হালিনাকে রুবি চেঁচে ফিরেছে, এটা হচ্ছে গ্রুপ 1 এর জন্য হচ্ছে আমরা একটু
গ্রুপ 1 এর জন্য হচ্ছে আমরা এটা একটু মনে রাখবো, ঠিক আছে? যদি মনে রাখতে পারো ভালো, আর মনে রাখতে না পারলে হচ্ছে অন্যভাবেও করতে পারো, যেভাবে হচ্ছে তোমরা সুবিধা বোধ করো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দ্বিতীয় নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপটা একটু আমরা লিখে দেই। 2 নাম্বার গ্রুপটাকে যদি আমি বলি নাম্বার 2, 2 নাম্বার গ্রুপকে যদি আমি বলি, 2 নাম্বার গ্রুপে হচ্ছে আছে কে কে আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনজিয়াম, বেরিয়াম, বেরিয়াম, এটা আশা করি ভালো মতো মনে থাকবে। দেখো প্রথমটা বিরিয়ানি, বিরিয়ানি, তারপরটা হচ্ছে মোগলাই, কাবাব, ছড়িয়ে বাটিতে রাখো, ঠিক আছে? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। এটা হচ্ছে মৃৎক্ষার ধাতুর গ্রুপের যে মৌলগুলো আছে সেই মৌলগুলোকে হচ্ছে মনে রাখার একটা উপায়, ওকে? এই উপায়ে চাইলে মনে রাখতে পারো, আর যদি ছন্দগুলো মনে রাখতে হচ্ছে কষ্ট হয় তাহলে হচ্ছে অন্য কোনো উপায়ে হচ্ছে তোমরা মনে রাখতে পারো। এটা তোমাদের উপর, ঠিক আছে? এটা তোমাদের উপর স্বাধীনতা আছে। আচ্ছা, তারপরে এই ছিল হচ্ছে পর্যায় সারণী নিয়ে অল্প বিস্তর কথাবার্তা। এগুলো হচ্ছে ভূমিকা, ঠিক আছে? আমরা পর্যায় সারণীতে এখনো ঢুকি নাই, পর্যায় সারণী নিয়ে আমরা বিস্তর কথাবার্তা বলবো। তার আগে আমরা আরেকটা জিনিস একটু শিখে নেই আগে, যে আউফবাউ নীতি কি জিনিস। আউফবাউ নীতি আমরা জানি, আশা করি আউফবাউ নীতি এতদিন পড়ার পর সবাই আমরা মোটামুটি ভালো মতোই শিখছি যে আউফবাউ নীতি কি। আউফবাউ নীতি হচ্ছে যে ইলেকট্রনগুলা মানে ইলেকট্রনগুলা যে কোনো অরবিটালে, এখন ইলেকট্রন থাকে কোথায় বেসিক্যালি? আচ্ছা, এখানে আরেকটা কথা একটু আমি বলে দিই। আমাদের মধ্যে হইতেছে এটা নিয়ে অনেক কনফিউশন দেখা যায়। একজনকে কোশ্চেন যদি করি, অরবিট আর হচ্ছে অরবিটাল, এই দুইটার মধ্যে পার্থক্য কি? এক একজন এক এক ধরনের উত্তর দেয়, আমার খুব কষ্ট লাগে অরবিট এবং অরবিটালের এক একজনের উত্তর দেখে, ঠিক আছে? আচ্ছা, অরবিট এবং অরবিটাল কি জিনিস? অরবিট হচ্ছে বেসিক্যালি, অরবিট হচ্ছে কক্ষপথ। অরবিট কি জিনিস? কক্ষপথ। অরবিটাল হচ্ছে ইলেকট্রন প্রাপ্তির প্রাপ্তির সুনির্দিষ্ট সুনির্দিষ্ট স্থান। এটা হচ্ছে অরবিটাল। অরবিটালের সব থেকে সুস্পষ্ট কথা যদি আমি বলতে চাই অরবিটাল সম্পর্কে, সেটা হচ্ছে ইলেকট্রন প্রাপ্তির একটা সুনির্দিষ্ট, ঠিক আছে? আর অরবিট হচ্ছে কক্ষপথ। এখন এই দুইটার মধ্যে প্যাচ লাগে কোথায়? যে ভাই দুই জায়গাতেই তো ইলেকট্রন পাওয়া যায়, তাহলে অরবিট এবং অরবিটালকে কেন আলাদা করা হয়েছে? আচ্ছা, অরবিট এবং অরবিটাল আলাদা করা হয়েছে তার কারণটা হচ্ছে যে, দেখো তোমার যদি এখন আমি প্রশ্ন করি যে তোমার বাসা কোথায়, হয়তোবা তুমি বলবা যে তোমার বাসা হচ্ছে ঢাকায়। হ্যাঁ, তোমার বাসা, যারা ঢাকার আছো বলবা যে ঢাকায় তোমার বাসা। এখন তোমার আমি খুঁজতে চাইতেছি, জাস্ট বললা যে তোমার বাসা ঢাকায়। কেমনে সম্ভব একটা মানুষের পুরো ঢাকার মধ্যে খুঁজে বের করা? অসম্ভব একটা বিষয়, তাই না? অসম্ভব একটা বিষয়। এখন তুমি যদি তোমার ঠিকানার সুনির্দিষ্ট কোন একটা অবস্থান যদি আমারে বলে দাও যে তোমার বাসা হচ্ছে ঢাকার, মনে করো যে বাসাবোতে, ঠিক আছে? একটা সুনির্দিষ্ট একটা জায়গা, হ্যাঁ সুনির্দিষ্ট জায়গা, মানে তোমাকে খুঁজে পাওয়াটা আরো বেশি আমার স্পেসিফাইড হইলো। তো ওইরকম সুনির্দিষ্ট যে জায়গাগুলা, সেই জায়গাগুলো হচ্ছে অরবিটাল। এবং মনে রাখবা, অরবিটালে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাব্যতা শতকরা হচ্ছে 99%। ইলেকট্রন প্রাপ্তির সম্ভাব্যতা হচ্ছে শতকরা
99%, অর্থাৎ অরবিটের সবগুলা জায়গাতে আমরা ইলেকট্রনকে পাইতেও পারি নাও পাইতে পারি, কিন্তু অরবিটালের মধ্যে যদি আমি ইলেকট্রনকে খুঁজি ইলেকট্রন প্রাপ্তির সম্ভাব্যতা হচ্ছে শতকরা 99%। আউট অফ দ্য বক্স একটা কথা একটু বলে দিলাম, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে সবাই একটু মাথায় রাখবা। আচ্ছা, এটা হচ্ছে কোনায় নিয়ে রাখ, থাক জায়গাতে। আচ্ছা, এবার আসো আউফবাউ নীতি। আউফবাউ নীতি কি জিনিস? আউফবাউ নীতি হচ্ছে ইলেকট্রন যে কোনো অরবিটালের মধ্যে প্রবেশ করবে তার একটা মানে নিয়ম শৃঙ্খলা, আন্দাজে তো অরবিটালের মধ্যে প্রবেশ করতে পারবে না। ইলেকট্রন প্রবেশ করবে ওই সকল অরবিটালে আগে যেই সকল অরবিটালের হচ্ছে শক্তি কম, যাদের শক্তি কম তাদের অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপরে হচ্ছে উচ্চতর শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। এখন আসে ইলেকট্রনের শক্তির বিচারটা আমরা কেমনে করব, সেটার জন্যই হচ্ছে বেসিক্যালি এই আউফবাউ নীতিটা। আউফবাউ নীতিটা মনে রাখার একটা আমি ছন্দ বলে দেই, সেটা হইতেছে, মনে রাখবা এইভাবে, সালমান শাহর দুইটা পিএস, আমরা ব্যাংকে গেলে কি করি ডিপিএস করি না, ওইরকম মনে করো যে সালমান শাহর দুইটা ডিপিএস ছিল আর একটা এফডিপিএস ছিল। এটা মনে করো যে ডিপিএস এর মতো টাকা জমানোর আরেকটা উপায়, একটা এফডিপিএস ছিল। সালমান শাহর দুইটা পিএস, দুইটা ডিপিএস আর একটা হচ্ছে এফডিপিএস ছিল। কি বলছি? সালমান শাহর দুইটা পিএস, দুইটা ডিপিএস আর একটা এফডিপিএস ছিল। ওকে, এবার আসো আউফবাউ নীতিটা আমরা ইভালুয়েট করব, লিখবো কেমনে। ওকে, আউফবাউ নীতিটা হচ্ছে আমরা লিখি দেখ, সালমান শাহ মানে কি দুইটা এস লেখো, এস এস, ঠিক আছে? সালমান শাহ দুইটা এস, দুইটা পিএস, ঠিক আছে? তার মানে হচ্ছে একটা পি একটা এস, আবার একটা পি একটা এস, তারপরে হচ্ছে দুইটা ডিপিএস। ওকে, একটা ডি পি এস আরেকটা ডি এস, আর কি ছিল একটা এফ ডি পি এস, এটা ছিল। ওকে, এটা ছিল। এখন আমি হচ্ছে এই অরবিটালগুলো, আমার সব অরবিটালগুলো আউফবাউ নীতি অনুসারে আমার সবগুলো অরবিটাল হচ্ছে এই জায়গাতে লেখা শেষ, ঠিক আছে? আমরা এখন অরবিটালগুলোর হচ্ছে নাম্বারিং করব। অরবিটালগুলোর কি করব? আমরা নাম্বারিং করব। নাম্বারিং করলে কি করা যায় দেখো, যতগুলা এস আছে আমরা প্রথমে সবগুলা এস কে হচ্ছে নাম্বারিং করব। কিভাবে করি? এক নাম্বার থেকে নাম্বার শুরু করলাম, এক, এটা হচ্ছে দুই, এটা হচ্ছে তিন, চার, পাঁচ, ছয়, ঠিক আছে? তারপর হচ্ছে এটা হচ্ছে কত? সাত। আমার সবগুলা এস কে হচ্ছে নাম্বারিং করা শেষ। ওকে, সবগুলা এস কে হচ্ছে নাম্বারিং করা শেষ। এবার এস এর পরে কি আসে? পি আসে, পি অরবিটাল। এবার আসো পি অরবিটাল গুলাকে হচ্ছে আমরা নাম্বারিং করব। পি অরবিটাল গুলাকে যদি আমরা নাম্বারিং করি, দেখো এস এর নাম্বারিং শুরু করছিলাম কোথা থেকে? এক থেকে না, পি এর নাম্বারিং শুরু করব হচ্ছে দুই থেকে। দুই, তিন, চার, পাঁচ, ছয়, এভাবে হচ্ছে আমরা নাম্বারিং করলাম, ঠিক আছে? এরপরে পি এর পরে হচ্ছে আমরা কি করব? ডি অরবিটাল গুলাকে হচ্ছে আমরা নাম্বারিং করব। ডি অরবিটাল গুলাকে যদি আমরা নাম্বারিং করি তাহলে ডি অরবিটাল গুলাকে নাম্বারিং করলে কত আসবে? আচ্ছা, পি এর নাম্বারিং দেখো শুরু করছি কোথা থেকে? দুই থেকে। ডি এর নাম্বারিং শুরু করব হচ্ছে তিন থেকে, তিন, তারপর হচ্ছে চার, তারপর হচ্ছে পাঁচ। আর এফ এর নাম্বারিং, এফ দেখো আসেই একটা, এটাকে দিয়ে দিলাম হচ্ছে, যেহেতু ডি এর নাম্বারিং শুরু করছি তিন থেকে, এফ এর নাম্বারিং শুরু করব হচ্ছে কত থেকে? চার থেকে। এই হচ্ছে মোটামুটি আমার আউফবাউ নীতি হচ্ছে ড্র করা শেষ, ঠিক আছে? আউফবাউ নীতি হচ্ছে আমার ড্র করা শেষ। এখন আমি কি করব? আমরা সবচেয়ে তাইলে নিম্ন শক্তির অরবিটাল কোনটা? সবচেয়ে নিম্ন শক্তির অরবিটাল হচ্ছে 1s, তারপরে হচ্ছে 2s, এইভাবে হচ্ছে আস্তে আস্তে শক্তি বৃদ্ধি পাইতেছে। বুঝা গেছে? আস্তে আস্তে হচ্ছে শক্তি বৃদ্ধি পাচ্ছে। একটু মাথায় রেখো, এইভাবে হচ্ছে শক্তিগুলা কি হয়? বৃদ্ধি পায়। ওকে, এখন তোমার যদি আমি কোশ্চেন করি যে তুমি
50 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করো, তাহলে তুমি কি করবা? প্রথমে হচ্ছে এই ন্যামোনিক অনুসারে হচ্ছে সবগুলা অরবিটাল সাজাবা। এই ন্যামোনিক অনুসারে সবগুলো অরবিটাল কি করবা? প্রথমে সাজাবা। সাজানোর পর প্রত্যেকটা অরবিটালে হচ্ছে এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? 2টা, পি অরবিটালে 6টা, ডি অরবিটালে হচ্ছে 10টা, এফ অরবিটালে হচ্ছে 14টা ইলেকট্রন থাকে। এভাবে হচ্ছে ইলেকট্রনগুলো জাস্ট বসাই দিবা। কত পর্যন্ত বসাবা? 50 পারমাণবিক সংখ্যার ইলেকট্রন বিন্যাস করতেছো, তাহলে 50 পর্যন্ত বসাই দিবা গুনে গুনে। তাহলে আমরা এখন আশা করতেছি পারমাণবিক সংখ্যা যদি আমরা চিনি, পারমাণবিক সংখ্যা যদি আমরা জানি, তাহলে হচ্ছে আমরা সবগুলো অরবিটালের যে কোনো অরবিটাল মানে সব যে কোনো পারমাণবিক সংখ্যা বিশিষ্ট অ্যাটমের হচ্ছে আমরা কি করতে পারবো? ইলেকট্রন বিন্যাস করতে পারবো। ওকে, আচ্ছা, এটা ছিল হচ্ছে মূলত আউফবাউ নীতি। তাহলে আউফবাউ নীতিতে একটু খেয়াল করে দেখো তো, এই জায়গাতে একটু আমরা একটু বক্স করি। দেখো 4s হচ্ছে 3d এর আগে আসে, ঠিক আছে? 4s হচ্ছে 3d, ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আমরা 4s 3d পর্যন্তই হচ্ছে আমাদের পরীক্ষায় আসবে। তো 4s হচ্ছে কিসে আসে? 4s হচ্ছে 3d এর আগে আসে। 4s সবসময় হচ্ছে 3d এর আগে আসে। আচ্ছা, এখন আসি সৃজনশীলে অনেক সময় কোশ্চেন করে, যেমন আমি যদি বলি, আচ্ছা মনে করো আমরা কপারের ইলেকট্রন বিন্যাস করতেছি, কপার 29, ঠিক আছে? কপারের হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস, কপারের ইলেকট্রন বিন্যাস করলে কি হবে দেখো তো। কপারের ইলেকট্রন বিন্যাস করলে হচ্ছে 1s2, 2s2, 2p6, s2, pp6, তারপর হচ্ছে 4s2, 3d9, 3d9। ওকে, এখন এখানে একটু বলি, ইলেকট্রন বিন্যাসে যেহেতু ঢুকছি আমরা, আউফবাউ নীতিতে যেহেতু ঢুকছি আমরা, এই পড়াটা একটু এর সাথে সাথে শেষ করে যাই। এটা বেশ অনেকবারই আসছে পরীক্ষায়। কপার এবং ক্রোমিয়াম, ক্রোমিয়াম 24, ক্রোমিয়াম 24 হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা করবা তোমাদের হোমওয়ার্ক। ওকে, আর কপারটা হচ্ছে আমি একটু বুঝাই দিতেছি। দেখো কপারের হচ্ছে ডি অরবিটালে ইলেকট্রন কয়টা আছে? কপারের হচ্ছে ডি অরবিটালে ইলেকট্রন আছে হচ্ছে 9টা। এই জায়গাতে আমি যেটা লিখছি সেখানে হচ্ছে ইলেকট্রন আছে হচ্ছে ডি অরবিটালে 9টা। মনে রাখবা যে ডি অরবিটালে ইলেকট্রন, সাইডে নোট করে দেই, এটা হচ্ছে D9 এবং হচ্ছে D5। এটা হচ্ছে আনস্টেবল একটা কনফিগারেশন, ঠিক আছে? D9 এবং D5, সরি D9 এবং D5 না, D4, এই দুইটা কনফিগারেশন হচ্ছে একটা আনস্টেবল কনফিগারেশন, ঠিক আছে? আনস্টেবল কেন একটু মাথায় রাখবা। পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল অধিকতর সুস্থিত, এই কথাটা খুব ভালো মতো মাথায় রাখবা। কি বলছি? পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল সবচেয়ে বেশি স্টেবল, অধিকতর সুস্থিত পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল। দেখো এই ডি অরবিটালটার জন্য, ডি অরবিটালের মধ্যে ইলেকট্রন আছে কয়টা? 9টা। এখন তার পূর্ণতা প্রাপ্তির জন্য ডি অরবিটালে থাকতে পারে কয়টা? 10টা ইলেকট্রন। তো 10টা ইলেকট্রন করার জন্য আর লাগে কয়টা? একটা ইলেকট্রন। অল্প একটু পুশ করলেই ডি অরবিটালটা হচ্ছে পূর্ণ হয়ে যায়। এই কারণে এই জায়গাতে ডি অরবিটালটা হচ্ছে ডিতে 9টা ইলেকট্রন না থেকে, ডিতে থাকবে কয়টা? ডিতে হবে হচ্ছে 10টা ইলেকট্রন, ডিতে হবে 10টা ইলেকট্রন এবং 4s এ থাকবে হচ্ছে একটা ইলেকট্রন, অর্থাৎ 4s থেকে একটা ইলেকট্রন ডিতে শিফট করবে, ঠিক আছে? তো কপারের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রমটা এই কারণে দেখা যায়, কারণ হচ্ছে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল অধিকতর সুস্থিত, এই কারণে হচ্ছে ডি অরবিটালে হচ্ছে 10টা ইলেকট্রন বানায় দিতে হয়। তো এরকম ভাবে যদি, আচ্ছা এটা আমি একটু করে দেই, এরকম ভাবে যদি আমরা ক্রোমিয়ামেরটাও যদি করি, শেষ মুহূর্তে যায় দেখবা এরকম হইতেছে যে 4s2 আর হচ্ছে 3d4 এরকম হইতেছে ক্রোমিয়ামের ক্ষেত্রে, 4s2 3d4। তো এটার ক্ষেত্রে একই কথা, এটার ক্ষেত্রে পূর্ণতা প্রাপ্তি পাইছে, আর এটার ক্ষেত্রে অর্ধপূর্ণ কাঠামো তৈরি হবে, ঠিক আছে? অর্ধপূর্ণ কাঠামো তৈরি হবে। তো সেজন্য হচ্ছে এই জায়গাতে 4s2 আর 3d4 না হয় 4s1 এবং হচ্ছে 3d5 হবে, 4s1 এবং 3d5 হবে, ঠিক আছে? 4s1 এবং 3d5
হবে। ওকে, ইজি ইজি জিনিস, ঠিক আছে। আচ্ছা, এটা থেকে হচ্ছে প্রায় হচ্ছে কোশ্চেন করে যে এদের ইলেকট্রোবিন্যাসে ব্যতিক্রম দেখা যায়। ওকে, এটা আমরা শিখলাম। আচ্ছা, পরে যাই। এরপরে হচ্ছে এতক্ষণ আমরা যে পর্যায় সারণীতে মানে এই আফবাউ নীতিটা শিখছি, সেই নীতিটা শেখার যে উদ্দেশ্যটা ছিল, এই উদ্দেশ্যটা হচ্ছে আমরা মৌলের পর্যায় এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করা। ঠিক আছে, মৌলের পর্যায় এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করা শিখব। তো এই টপিকটা হচ্ছে তোমাদের এই ইয়ের জন্য খুব ইম্পর্টেন্ট 3 স্টার একটা টপিক। এই টপিকটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, যে মৌলের পর্যায় এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করা। ঠিক আছে, তোমাদের সৃজনশীলে গ নাম্বার প্রশ্নে কমনলি এই টপিক থেকে একটা কোশ্চেন দিবেই, যে অমুক পি মৌলটা আছে, সেই পি মৌলটার অবস্থান নির্ণয়, এতটুকু বলে দিবে। অবস্থান নির্ণয় করা মানে কি, পর্যায় নির্ণয় করা, গ্রুপ নির্ণয়। তো পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা হচ্ছে আমরা শিখবো আজকে। পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা যদি আমরা শিখতে চাই, আচ্ছা এই জায়গাতে হচ্ছে আমি আরেকটা স্লাইড নিই। দেখো, পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা আমরা কিভাবে করতে পারি। আমরা একটু আগে পর্যায় সারণীর একবারে শুরুতে আমরা এই যে পর্যায় সারণীটা, বড় যে পর্যায় সারণীটা, এই পর্যায় সারণীটা সম্পর্কে একটু আরেকটু জানি। এটা হচ্ছে একটু মাথায় রাখবা, সেটা হইতেছে যে পর্যায় সারণীতে একবারে শুরুর দিকে যেই দুইটা গ্রুপ আছে, এই দুইটা গ্রুপকে হচ্ছে বেসিক্যালি বলা হয়, এই দুইটা গ্রুপের মধ্যে থাকে হচ্ছে এস ব্লক মৌল। কারা থাকে এই দুইটা গ্রুপের মধ্যে? এস ব্লক মৌল থাকে। কি বলছি, শুরুর দুইটা গ্রুপে কারা থাকবে? সব সময় এস ব্লক মৌল। আচ্ছা দেখো তো, শুরুর দুইটা গ্রুপের মধ্যে এই বেরিলিয়ামের মাথায় একটা ফাঁকা জায়গা আছে না? একটা ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাতে বেসিক্যালি এই যে এই পাশে যে হিলিয়ামটা আছে, এই হিলিয়ামটা বসার কথা ছিল, বাট ধর্মের পার্থক্য থাকার কারণে হিলিয়ামকে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের সাথে রাখা হয়েছে। ঠিক আছে, এই কারণে হচ্ছে হিলিয়ামটাকে ওই পাশে রাখা, বাট বসার কথা ছিল এই জায়গায়। এই কারণে দেখো হিলিয়ামের চেয়ারটা খালি। হিলিয়ামের চেয়ার খুব সম্মানিত মানুষ, তো এই কারণে হচ্ছে চেয়ারটা হচ্ছে এই জায়গাতে খালি রাখছে। ওকে, আচ্ছা তো এই জায়গাতে হিলিয়াম বসার কথা ছিল। তার মানে কি, হিলিয়াম সহ এই গ্রুপ 1 এবং 2 এরা সবাই কি এস ব্লক মৌল। একটু পজিশনগুলো একটু মাথায় রাখো, এস ব্লক মৌল। ওকে, ক্লিয়ার। ওকে, আচ্ছা এরপরে এই যে এই পাশে যেই মৌলগুলো আছে, ঠিক আছে, একটু মাথায় রেখো, এই পাশে যে মৌলগুলো আছে এই এস ব্লক বাদে এই পাশে যতগুলো মৌল আছে, ঠিক আছে, এই যে ফ্লোরিন থেকে ধরে হচ্ছে এই যে নিয়ন টিয়ন ধরে যা আছে, এই বোরন থেকে শুরু করে এই পুরাটা, এই পুরাটা হচ্ছে কার দখলদারিত্ব? এই পুরাটা হচ্ছে পি ব্লকের দখলদারিত্ব। ঠিক আছে, এই পুরাটা জায়গাতে থাকে হচ্ছে পি ব্লক মৌল। ওকে, পি ব্লক মৌল। আচ্ছা, এস পাইছি আমরা, পি পাইছি। পি ব্লক মৌলদের রিজিয়ন কোনটা, তাদের গ্রাম কোনটা, পোস্ট অফিস কোনটা, সেটা আমরা জানতে পারছি। ঠিক আছে, আচ্ছা এস ব্লক পি ব্লক গেল। এরপরে হচ্ছে মাঝখানে যেই গ্যাপটা হচ্ছে আমরা ফালায় রেখে গেছি, সেই গ্যাপটা হচ্ছে অর্থাৎ এখান থেকে এই এতটুকু পরিমাণ, এই গ্যাপটার মধ্যে যারা থাকে তারা হচ্ছে সবাই কি ব্লক মৌল? ডি ব্লক মৌল। তারা সবাই কি ধরনের মৌল হবে? ডি ব্লক মৌল হবে। ওকে, আর এই যে নিচের দিকে দুই মহাশয় আছে, অর্থাৎ দুইটা সিরিজ আছে, ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ, এদেরকে পর্যায় সারণীর নিচের দিকে স্থান দেওয়া হয়েছে। এই নিচের দিকে যতগুলো মৌল আছে তাদেরকে বলে হচ্ছে এফ ব্লক মৌল। ব্যতিক্রমগুলো হচ্ছে আমরা পরবর্তীতে দেখতে পাবো, বাট আপাতত ধরো নিচের দিকে যেই মৌলগুলো আছে সেই মৌলগুলো হচ্ছে এফ ব্লক মৌল। ওকে, তাহলে শুরুতে পাইছি হচ্ছে এস ব্লক, একবারে শেষে পাইছি হচ্ছে পি ব্লক, মাঝখানে দুইজনের মাঝখানে হচ্ছে স্যান্ডউইচ হইতেছে ডি ব্লক, এবং ডি ব্লকের নিচে হচ্ছে এফ ব্লক অবস্থান। ওকে, এই হচ্ছে তাদের অবস্থানগুলো ক্লিয়ার, চোখে আটকাইছে আশা করি। আচ্ছা ওকে, এবার আমরা একটু সামনের দিকে আগাই। আমরা যেটাতে ছিলাম যে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা। আগে আমাদের একটা জিনিস একটু জানতে হবে, এটা হচ্ছে অল্প একটু আমরা জানবো, সেটা হচ্ছে এই টপিকটা হচ্ছে ডিরেক্টলি তোমাদের বইয়ে হচ্ছে মানে লেখা নাই, বাট আমি একটু এই নামটা লিখতে চাইতেছি। এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, আমি এটা নিয়ে বেশি কথাবার্তা বলবো না, এটা হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েটের টপিক। তারপরে হচ্ছে যতটুকু না বললেই না। কোয়ান্টাম সংখ্যা কি জিনিস? হ্যাঁ, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে টোটাল 4টা আছে, তার মধ্যে 2টা নিয়ে আমরা পড়াশোনা করব। ঠিক আছে, 2টা সম্পর্কে হচ্ছে আমরা একটু জানবো। সেটা হচ্ছে
একটা কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করে হচ্ছে n দিয়ে এবং আরেকটা কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করে হচ্ছে l দিয়ে, ঠিক আছে? n দিয়ে যেই কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় এই কোয়ান্টাম সংখ্যাটাকে বলে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। কি বলা হয়? এটাকে বলে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং l দিয়ে যেটাকে প্রকাশ করা হয় সেটাকে বলে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। l দিয়ে যেটাকে প্রকাশ করা হয় সেটাকে বলা হচ্ছে কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আরেকটা হচ্ছে সহকারী কোয়ান্টাম। প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা যেটা জানতে পারি সেই জিনিসটা হচ্ছে কোন একটা অরবিটের অরবিটের আকার জানতে পারি, ঠিক আছে? অরবিটের কি জানতে পারি আমরা? আকার জানতে পারি। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি জানতে পারি? অরবিটালের, আমরা দুইটা জিনিস পড়ছি অলরেডি, অরবিট এবং অরবিটাল। সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে জানতে পারি হচ্ছে অরবিটালের আকৃতি, ঠিক আছে? অরবিটালের আকৃতি। এই দুইটা জিনিস আমরা জানতে পারি। এই দুইটা জিনিসের এই কোয়ান্টাম সংখ্যা টপিকটা টানা, যে আমরা অরবিটের আকার জানতে পারি আর অরবিটালের আকৃতি জানতে পারি। এই পোলাপান, আকার এবং আকৃতি দুইটা কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? আকার মানে হচ্ছে সাইজ, আকৃতি মানে হচ্ছে কি শেপ। সাইজ এবং শেপের মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক আছে? আচ্ছা, তো কোয়ান্টাম সংখ্যা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে n আর একটা হচ্ছে l। টোটাল হচ্ছে চার ধরনের, আমি পড়াইতেছি দুই ধরনের, ঠিক আছে? n এবং l। ওকে, n এবং l। এখন এই n এর মান সম্পর্কে আমরা যদি একটু, n এর মান হচ্ছে কোনগুলো? n এর মান, n এর মান হচ্ছে এই যে আমরা একটু আগে পড়ছি, এই যে প্রত্যেকটাতে কালারফুল করে দেখো লেখা আছে 1 2 2 3, এই যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলাকে অর্থাৎ প্রত্যেকটা অরবিটালের চিহ্নের আগে যেই সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে বেসিক্যালি বলে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n। ওকে, প্রধান কোয়ান্টাম সংখ্যা n। এবং অরবিটালের মানে পরে যেটা আছে অর্থাৎ এস পি ডি, সেই নাম্বার, সেই সিম্বলগুলা থেকে হচ্ছে আমরা এল এর মানগুলা পাই। তো এল এর মানগুলো হচ্ছে কত হবে? এল এর মানগুলো হচ্ছে, একটু মাথায় রাখো, এল এর মানগুলো হচ্ছে এস পি ডি এফ। এস অরবিটালের জন্য এল এর মান হচ্ছে 0, পি অরবিটালের জন্য এল এর মান হচ্ছে 1, পি অরবিটালের জন্য এল এর মান হচ্ছে 2, এফ অরবিটালের জন্য এর মান হচ্ছে 3। এফ অরবিটালের জন্য হচ্ছে কি হবে? এল এর মান হচ্ছে 3 হবে। ওকে, এফ অরবিটালের জন্য এল এর মান 3। তো এই ইনফরমেশনগুলো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে একটু জানা লাগবে। ওকে, আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে আমরা যেটাতে ছিলাম যে মৌলের পর্যায় নির্ণয় করা এবং হচ্ছে গ্রুপ নির্ণয়। আমরা প্রথমে শুরু করতেছি হচ্ছে মৌলের পর্যায় নির্ণয় করা, ঠিক আছে? মৌলের পর্যায় নির্ণয় করা থেকে হচ্ছে আমরা শুরু করি। সাইডে যাব। আচ্ছা, আসো, মৌলের পর্যায় নির্ণয় করা হচ্ছে আমরা আগে শিখতে চাই। পর্যায় নির্ণয় করা, পর্যায় কিভাবে নির্ণয় করব? পর্যায়, পর্যায়, ওকে, পর্যায় নির্ণয় সব থেকে সহজ জিনিস এটা, ঠিক আছে? পর্যায় নির্ণয় করা এটা হচ্ছে সব থেকে সহজ জিনিস। পর্যায়, যে কোনো মৌলের পর্যায় হবে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। পর্যায় সমান সমান কি বলতে পারি? পর্যায় সমান সমান হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে, পর্যায় সমান সমান আমরা বলতে পারি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? পর্যায় সমান সমান আমরা কি বলতে পারি? পর্যায় সমান সমান আমরা বলতে পারি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। একটু মাথায় রাখবো আমরা, পর্যায় সমান সমান আমরা কি বলতে পারি? পর্যায় সমান সমান বলতে পারি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। পর্যায় সমান সমান হচ্ছে কি বলতে পারি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। যেমন আমরা যদি বলি, একটু আগে আমরা একটা উদাহরণ করছি। আচ্ছা, ধরো আমরা একটা উদাহরণ টানি যে লিথিয়াম, হ্যাঁ, লিথিয়াম হচ্ছে আমরা একটা ছোট একটা ইলেকট্রন বিন্যাস করে হচ্ছে আমরা ইয়ে করার চেষ্টা করি। লিথিয়াম হচ্ছে 3। আমরা যদি এটাকে ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত হবে? 1s2, 2s2, তারপর হচ্ছে আচ্ছা 1s2, 2s1। এই হচ্ছে লিথিয়ামের, ওকে, এই হচ্ছে লিথিয়ামের ইলেকট্রন। তো আমরা দেখব হচ্ছে কি? আমরা দেখব হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনটা
কোন অরবিটের মধ্যে প্রবেশ করছে, আবারও বলতেছি নট অরবিটাল, কোন অরবিটের মধ্যে প্রবেশ করতেছে। আমরা কি বলছি, পর্যায় নির্ণয় করতেছি আমরা। পর্যায় মানে কি, প্রধান কোয়ান্টাম সংখ্যা। পর্যায় কি হবে, প্রধান কোয়ান্টাম সংখ্যা। কিসের প্রধান কোয়ান্টাম সংখ্যা, সর্ববহিস্থ ইলেকট্রনটা কোন অরবিটের মধ্যে। আমরা বলছি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে থেকে আমরা কি জানতে পারি, অরবিটের আকার, মানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যাটা অরবিটের সাথে কোরিলেটেড। ওকে, অরবিটের সাথে কোরিলেটেড, তার মানে সর্ববহিস্থ ইলেকট্রনটা কোন অরবিটে প্রবেশ করতেছে সেই অরবিটের সংখ্যাটা হচ্ছে আমার বেসিক্যালি পর্যায় সংখ্যা। তাহলে লিথিয়ামের পর্যায় সংখ্যা কত হবে, লিথিয়ামের পর্যায় হবে হচ্ছে কত হবে, লিথিয়ামের পর্যায় হবে হচ্ছে 2। লিথিয়াম হচ্ছে দ্বিতীয় পর্যায়ের হচ্ছে একটা মৌল। আসো মিলাই, লিথিয়াম হচ্ছে দ্বিতীয় পর্যায়ের কিনা, লিথিয়াম হচ্ছে দ্বিতীয় পর্যায়ের কিনা। এই দেখো যে এইটার পর্যায় কত, লিথিয়ামের পর্যায় হচ্ছে 2 নাম্বার পর্যায়, ঠিক আছে, লিথিয়াম দ্বিতীয় পর্যায়ের মৌল। ওকে, এইভাবে হচ্ছে যে কোনো মৌলের পর্যায় আমরা নির্ণয় করতে পারি। পর্যায়তে কোনো ঝামেলা আশা করি হওয়ার কথা না, পর্যায় সবার জন্য সেম প্রসেস। ওকে, সবার জন্য সেম প্রসেস। আচ্ছা, মেইন প্রবলেমটা দাঁড়ায় যেই জায়গাতে, সেটা হচ্ছে গ্রুপ আইডেন্টিফিকেশন। ঠিক আছে, গ্রুপ আইডেন্টিফিকেশন হচ্ছে মেইন প্রবলেমটা হচ্ছে দাঁড়ায়। ঠিক আছে, গ্রুপ আইডেন্টিফিকেশন হচ্ছে আমরা কিভাবে। ওকে, আচ্ছা, আমরা গ্রুপ আইডেন্টিফিকেশন অলরেডি কিন্তু তোমরা নিজেদের মনের অজান্তেই গ্রুপ আইডেন্টিফিকেশন শিখে ফেলছো। আমি একটু মিলাই দিই কোন জায়গায় আমরা শিখে ফেলছি। দেখো, গ্রুপ আইডেন্টিফিকেশন আমরা হচ্ছে শিখে ফেলছি হচ্ছে এই জায়গাতে আমরা অলরেডি গ্রুপ আইডেন্টিফিকেশন করে ফেলছি। কিভাবে করছি দেখো, গ্রুপগুলো কোথায় আছে, এই যে এস ব্লক মৌল, প্রথম এস ব্লক মৌলগুলো কোন জায়গায় অবস্থান করতেছে, গ্রুপ 1 আর 2 এ। তারপরে কি গ্রুপ 3 থেকে এই যে 12 পর্যন্ত কোন মৌলগুলো আছে, ডি ব্লক মৌলগুলো আছে। 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে কারা আছে, পি ব্লক। এবং দেখো তো গ্রুপ 3 নাম্বারের মধ্যে এই যে 57 থেকে 71 যে সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা আছে, এই 57 থেকে 71 এরা আছে কোথায়, এরা আছে হচ্ছে এই যে নিচে ল্যান্থানাইট সিরিজ। আর 89 থেকে 103 পর্যন্ত আছে কোথায়, অ্যাক্টিনাইট সিরিজ। ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ দুইটাই কোন গ্রুপের মধ্যে আছে, এই যে ছোট্ট দুইটা ঘরের মধ্যে হচ্ছে এই দুইটা সিরিজ হচ্ছে জায়গা করা আছে। তো এই ছোট্ট দুইটা গ্রুপ কোন গ্রুপে, মানে ছোট্ট দুইটা ঘর কোন গ্রুপের অন্তর্গত, 3 নাম্বার গ্রুপের অন্তর্গত। ঠিক আছে, 3 নাম্বার গ্রুপের অন্তর্গত। তার মানে সকল এফ ব্লক মৌলের গ্রুপ সংখ্যা কত হবে, সকল এফ ব্লক মৌলের গ্রুপ সংখ্যা হবে হচ্ছে 3। আসো এবার হচ্ছে আমরা একটু চার্টটা একটু আমরা মিলাই দিই। দেখো, এস ব্লক মৌল পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থান করতেছে একটু দেখো তো। এস ব্লক মৌলগুলো পর্যায় সারণীর 1 এবং 2 নাম্বার গ্রুপে অবস্থান, ঠিক আছে, 1 এবং 2 নাম্বার গ্রুপে অবস্থান। এখন একটা এস ব্লক মৌল, একটু আগে আমরা যেই উদাহরণটা করছি, দেখো লিথিয়ামের ক্ষেত্রে, লিথিয়াম হচ্ছে একটা এস ব্লক মৌল। কেন এস ব্লক মৌল, তার সর্ববহিস্থ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করবে। ঠিক আছে, আচ্ছা, লিথিয়াম হচ্ছে একটা এস ব্লক মৌল। আচ্ছা, এই এস ব্লক মৌলটার গ্রুপ আমরা কেমনে নির্ণয় করতে পারি, দেখো আগে বলে দেই, আগে আমরা উত্তরটা জানি। দেখো তো লিথিয়াম কত নাম্বার গ্রুপে আছে, 1 নাম্বার গ্রুপে না। এবার একটু পরের উদাহরণটা একটু খেয়াল করো। লিথিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে একটু দেখো তো। লিথিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে হচ্ছে একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, লিথিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা, একটা। একটু খেয়াল করে দেখো তো, লিথিয়ামের ক্ষেত্রে হচ্ছে গ্রুপ কত, গ্রুপ হচ্ছে 1। তার মানে আমরা বলতে পারি এস ব্লক মৌলের ক্ষেত্রে তার সর্ববহিস্থ এস অরবিটালে যতগুলা ইলেকট্রন, এখন কথা হচ্ছে এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, একটা অথবা দুইটা। ঠিক আছে, একটা অথবা দুইটা। তাহলে এস অরবিটালের মধ্যে যতগুলো ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন সংখ্যাই হচ্ছে এস ব্লক মৌলের গ্রুপ সংখ্যা। ক্লিয়ার, এস ব্লক মৌলের ক্ষেত্রে সর্ববহিস্থ শক্তি স্তরে সর্ববহিস্থ এস অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। ওকে, আচ্ছা, তাহলে এস ব্লক মৌলের ইলেকট্রন থাকতে পারে হচ্ছে দুইটা, এই কারণে এস ব্লক মৌলের দেখো গ্রুপও আছে দুইটা, 1 আর 2। ঠিক আছে, দুইটা ইলেকট্রন যদি থাকে তাহলে হচ্ছে 2 নাম্বার গ্রুপ, একটা ইলেকট্রন থাকলে 1 নাম্বার গ্রুপ। ক্লিয়ার, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখো পি ব্লক মৌলের ক্ষেত্রে আসি। দেখো তো আমরা একটু পি ব্লক মৌলে কিভাবে পৌঁছাইতে হইতেছে। মনে করো আমি একটা পি ব্লক মৌল হচ্ছে এই জায়গাতে আইডেন্টিফাই করলাম, সেই পি ব্লক মৌলটা হচ্ছে মনে করো যে এটা পি ব্লক মৌল কোনটা দিব, ধরো হচ্ছে এই যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একটু চিন্তা করো। ঠিক আছে, এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একটু চিন্তা করো, অ্যালুমিনিয়াম হচ্ছে একটা পি ব্লক মৌল। ওকে, অ্যালুমিনিয়াম হচ্ছে একটা পি ব্লক মৌল। আচ্ছা, এখন আমরা এই পি ব্লক মৌলটার কাছে পৌঁছাইতে চাই, কিভাবে পৌঁছাইতে হবে, আমরা এই পাশ থেকে তার অবস্থানে যাওয়া শুরু করব। এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স।
ঠিক আছে? আমাদের এন্ট্রান্স কোন সাইডে, আমাদের প্রবেশদ্বার হচ্ছে এই পাশটা, ঠিক আছে? তাহলে পি ব্লকে যদি আমরা পৌঁছাইতে চাই তাহলে আমাদের প্রথমে এস ব্লকের যে দুইটা গ্রুপ আছে সেই দুইটা ঘরকে পাড়ি দিতে হবে। এবং একটু বলে রাখি, মাঝখানে হচ্ছে ঘর আছে, এই যে মাঝখানে যে দাগ দেয়া আছে এই যে ডি ব্লকগুলা, এরা হচ্ছে টোটাল 10টা ঘর নিয়ে হচ্ছে অবস্থান করতেছে। কয়টা ঘর? কনস্ট্যান্ট 10টা ঘর নিয়ে অবস্থান করতেছে, ঠিক আছে? তার মানে আমরা যদি একটু বলি যে পি ব্লকে যদি আমরা পৌঁছাইতে চাই, শুরুতে এই দুইটা কলাম আমরা আমাদের পাড়ি দিতে হবে, মাঝখানে 10টা ঘর পাড়ি দিতে হবে, তারপরে হচ্ছে এই ঘরগুলা পাড়ি দিয়ে হচ্ছে পি ব্লকের ক্ষেত্রে পৌঁছাইতে। দেখো পি ব্লকের ক্ষেত্রে হচ্ছে তাহলে আমাদের কনস্ট্যান্ট কয়টা ঘর পাড়ি দিতে হইতেছে? কনস্ট্যান্ট সবসময় হচ্ছে আমাদের অবশ্যই এস অরবিটালটাকে অবশ্যই পাড়ি দিতে হবে। এস অরবিটালে যতগুলো ইলেকট্রন আছে সেটা আমরা এই কারণে নিতেছি এই জায়গাতে। এবং মাঝখানে আমাদের 10টা ঘর পাড়ি দিতে হবে। 10টা ঘর পাড়ি দিলে হচ্ছে আমরা কই যেতে পারবো? আমরা পি এর রিজিয়নে ঢুকতে পারবো, ঠিক আছে? আমরা যখন পি এর রিজিয়নে ঢুকতে পারবো তখন আমাদের আগের মতো, যা দেখো আমরা এস এর রিজিয়নে ঢুকছি, বা এস এর রিজিয়নে ঢুকার পর হচ্ছে আমরা কি করছি? এস এর ইলেকট্রন নিয়ে আমরা খেলাধুলা করছি। অর্থাৎ ইলেকট্রন নিয়ে হচ্ছে ইলেকট্রন সংখ্যা যত এস অরবিটালে তত ঘর সামনে আগাইছি। ইলেকট্রন সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যার উপর ভিত্তি করে আমরা সামনের দিকে আগাইতে পারছি। তো আগে তো আমাদের পি ব্লকের ক্ষেত্রে এই খেলাধুলা করতে হইলে আগে তো আমার পি ব্লক পর্যন্ত পৌঁছাইতে হবে। পি ব্লক পর্যন্ত যদি আমাদের পৌঁছাইতে হয়, আচ্ছা এখানে হচ্ছে পি ব্লকের ক্ষেত্রে একটু একটু কারেকশন করে নিও, জায়গাতে হয়তো একটু, আচ্ছা এখানে হবে হচ্ছে এনপি 1 থেকে 6, ঠিক আছে? এনপি হচ্ছে 1 থেকে 6। আচ্ছা, তো পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের পি এর রিজিয়নে পৌঁছাইতে হবে। পি এর রিজিয়নে পৌঁছানোর জন্য এই দুইটা জিনিস কনস্ট্যান্ট আমার যোগ করাই লাগতেছে, এস অরবিটালের ইলেকট্রন তার সাথে হচ্ছে 10 যোগ। এটা করার পর আমরা অ্যাজ ইউজুয়াল প্রসেসে যাব, পি এর অরবিটালে ইলেকট্রন কয়টা আছে, অর্থাৎ যদি 5টা ইলেকট্রন থাকে তাহলে পি ব্লকের ক্ষেত্রে হচ্ছে আমরা 5 ঘর সামনে আগাবো। পি ব্লকে পৌঁছানোর পর হচ্ছে আমরা 5 ঘর সামনে আগাবো। যদি পি ব্লক পি অরবিটালে যদি 2টা ইলেকট্রন থাকে তাহলে পি ব্লকে পৌঁছানোর পর হচ্ছে আমরা 2 ঘর আগাবো সামনের দিকে। তো এইটা হচ্ছে প্রসিডিওর, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি প্রসিডিওর পি ব্লকের ক্ষেত্রে। এখন একটা পি ব্লকের ক্ষেত্রে যদি আমরা উদাহরণ দেখি, পি ব্লকের উদাহরণ কি রকম হইতে পারে, যেমন দেখো হচ্ছে অ্যালুমিনিয়াম 13, অ্যালুমিনিয়াম 13। আচ্ছা, অ্যালুমিনিয়াম 13 এর ক্ষেত্রে কি হয় দেখো তো, 1s2, 2s2, 2p, 2p6, তারপর হচ্ছে 3s2, তারপর হচ্ছে 3p1। এই হচ্ছে অ্যালুমিনিয়াম 13, ঠিক আছে? অ্যালুমিনিয়াম 13, ওকে। তো আমরা খেয়াল করব হচ্ছে সর্ববহিস্থ শক্তিস্তর। এখানে সর্ববহিস্থ শক্তিস্তর কয়টা আছে? সর্ববহিস্থ শক্তিস্তর হচ্ছে তৃতীয় শক্তিস্তর। তাহলে তৃতীয় শক্তিস্তরে আমরা কি করি? এটা গ্রুপ সংখ্যা নির্ণয় করতে যায় হচ্ছে আমরা সবসময় এস অরবিটালে ইলেকট্রন যেগুলো আছে সেগুলোকে হচ্ছে যোগ করব। এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন আছে সেগুলোকে যোগ করলাম, তারপরে হচ্ছে তার সাথে হচ্ছে কি করব, একটা কনস্ট্যান্ট 10 হচ্ছে সবসময় আমরা যোগ করি, কারণ মাঝখানে 10টা ঘর পাড়ি দিতে হয়। এবং পি অরবিটালে যতগুলো ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো হচ্ছে আমরা যোগ করব। তাহলে সবগুলো যোগ করলে এটার গ্রুপ আসে হচ্ছে 13, এবং অ্যালুমিনিয়ামের গ্রুপ আসলেই হচ্ছে 13, ঠিক আছে? অ্যালুমিনিয়াম হচ্ছে 13 নাম্বার গ্রুপে। একটু খেয়াল করে দেখো অ্যালুমিনিয়ামের গ্রুপ হচ্ছে জায়গাতে 13, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা গ্রুপ নির্ণয় করতে পারি। তারপরে আসে কি? ডি ব্লক এলিমেন্ট। দেখো তো ডি ব্লক এলিমেন্টে যদি আমরা পৌঁছাইতে চাই তাহলে কি করতে হবে? এই যে প্রথমে খালি এস কে পাড়ি দিলেই হচ্ছে আমার ডি এর রিজিয়নে ঢুকতে পারতেছি। তাহলে রিজিয়নে ঢুকতে হইলে অবশ্যই আমার কি করতে হবে? কনস্ট্যান্ট এস এর ইলেকট্রনগুলোকে পাড়ি দিতে হবে, অর্থাৎ এস এর ঘরগুলোকে পাড়ি দিতে হবে। এই কারণে দেখো আমি দেখো এই জায়গাতে লিখে রাখছি যে এস অরবিটালের 1 থেকে 2টা ইলেকট্রন যাই থাকুক না কেন সেটাকে হচ্ছে আমরা যোগ করব, তার সাথে হচ্ছে ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে সেই ইলেকট্রন সংখ্যাগুলো হচ্ছে আমরা যোগ করে দিব। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, ডি অরবিটালের ক্ষেত্রে গেল এটা। আর এফ এফ ব্লক মৌল দেখো তো, এফ ব্লক মৌল এই যে বললাম না একটু আগে, এফ ব্লক মৌল হচ্ছে পর্যায় সারণী 3 নাম্বার গ্রুপ থেকে হচ্ছে এই দুইটা লেজ বের হইছে। তার মানে কি পর্যায় সারণী 3 নাম্বার গ্রুপ হচ্ছে এফ ব্লকের জন্য সবসময় হচ্ছে কি হবে? কনস্ট্যান্ট হবে। ওকে, এফ ব্লকের জন্য সবসময় কনস্ট্যান্ট থাকবে। আশা করি গ্রুপ নির্ণয় করতে যায় কারো কোনো প্যাচ লাগার কোনো সুযোগ নাই। এটা যদি মানে এখানে যদি প্যাচ লাগাও তাহলে হচ্ছে খুব কষ্ট পাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে সব থেকে ইজি একটা টপিক ছিল, মানে ইজি এবং ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। আশা করি কারো কোনো কোশ্চেন থাকার কথা না। তাও দেখি কারো কোশ্চেন আছে নাকি। কারো কোনো কোশ্চেন থাকলে এই টপিকে বলতে পারো, কমেন্টে বলতে পারো, ঠিক আছে?
আচ্ছা, আশা করি কারো কোনো কোশ্চেন নাই, আমরা সামনের দিকে আগাই। ঠিক আছে, তো গ্রুপ নির্ণয় করা হচ্ছে আমরা শিখলাম, এবং পর্যায় নির্ণয় করা হচ্ছে আমরা শিখলাম। গ্রুপ এবং পর্যায় ডান। ওকে, গ্রুপ এবং পর্যায় ডান। নাও দ্য কোশ্চেন ইজ, আমরা এমসিকিউতে প্রায় আমরা তো গ্রুপ নির্ণয় করা শিখছি। কেমনে শিখছি? 10, এরপরে হচ্ছে 12, 1, 2 এরকম সংখ্যা দিয়ে হচ্ছে আমরা কি করছি? গ্রুপ নির্ণয় করা শিখছি। ঠিক আছে, এরকম সংখ্যা দিয়ে হচ্ছে আমরা গ্রুপ নির্ণয়। কিন্তু সব থেকে দুঃখজনক হইলেও সত্য যে সংখ্যা দিয়ে গ্রুপ নির্ণয় অনেক সময় হচ্ছে এমসিকিউতে আসে না। এমসিকিউতে আসে কি? এমসিকিউতে আসে হচ্ছে এরকম 1 1 বি, অনেক সময় আসে হচ্ছে 1 বি, এরপরে আসে সরি আচ্ছা এরকম আসে। ঠিক আছে, তো এরকম হচ্ছে অনেক সময় রোমান হরফে হচ্ছে গ্রুপগুলা দিয়ে দেয়। এই যে রোমান হরফে গ্রুপগুলা দিয়ে দেয়, এই রোমান হরফের গ্রুপগুলা হচ্ছে কিভাবে হচ্ছে আমরা চিনতে পারবো যে এই সংখ্যাটা দেয়া আছে, মানে হচ্ছে অমুক নাম্বারকে ইন্ডিকেট করতে। আমরা নাম্বার দিয়ে সবাই বের করতে পারি, কিন্তু ঝামেলাটা বাড়িতে যায় যখন হচ্ছে রোমান হরফে পরীক্ষায় চলে আসে। ঠিক আছে, রোমান হরফে যখন পরীক্ষায় চলে আসে। আসো আজকে এইটাও শিখবো আমরা যে রোমান হরফ অর্থাৎ সনাতন পদ্ধতিতে গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করে। যেহেতু এই টপিকটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমরা এই টপিকের সবগুলা কনসেপ্ট হচ্ছে কভার করার চেষ্টা করি। ওকে, আচ্ছা, রোমান হরফে গ্রুপ নির্ণয় করা এটা শিখতে হইলে আমাদেরকে প্রথমে জানতে হবে হচ্ছে আদর্শ বা প্রতিনিধিত্বকারী মৌল। এটা রোমান হরফে শিখি বা না শিখি এই কনসেপ্টটা জানতে হবে, আদর্শ বা প্রতিনিধিত্বকারী মৌল কাদেরকে বলা হয়। আচ্ছা, আমি দেখো এই জায়গাতে একটু ছোট করে লিখে রাখছি, সকল এস এবং পি ব্লক মৌলকে আমরা কি বলি? আদর্শ বা প্রতিনিধিত্বকারী মৌল বলি। ঠিক আছে, এটা হচ্ছে এস ব্লক মৌলের একটা সাধারণ, এস ব্লক বা পি ব্লক মৌলের একটা সাধারণ নাম। এখন কথা হচ্ছে যে আদর্শ বা প্রতিনিধিত্বকারী এই কথাটাই কেন হচ্ছে এস ব্লক এবং পি ব্লকের সাধারণ নাম হইল? ডি ব্লকের জন্য কেন আদর্শ বা প্রতিনিধিত্বকারী? ডি ব্লককে কেন আদর্শ মৌল বলা হয় না? এফ ব্লককে কেন বলা হইল না? ওয়াই এস এন্ড পি? এই এস এবং পি এর জন্যই কেন এই নামটা প্রযোজ্য? আসো এটা হচ্ছে একটা সুন্দর একটা উদাহরণ দিয়ে হচ্ছে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো বুঝো নাকি? মনে করো বাংলাদেশের ক্রিকেট টিম। ঠিক আছে, বাংলাদেশের ক্রিকেট টিম, এখন ক্রিকেট টিমে অনেক ক্যাটাগরির প্লেয়ার আছে। যদি বিকেএসপি থেকে যদি হিসাব করা শুরু করো তাহলে হচ্ছে আন্ডার 16 17 এরকম আন্ডার 19 অনেকগুলা ক্যাটাগরির হচ্ছে টিম হয়, এবং অ্যাট লাস্ট যেই টিমটা ফর্ম হয় সেটা হচ্ছে ন্যাশনাল 11। ওকে, তো এই ন্যাশনাল 11-এ যেই দলগুলা থাকে এরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, আমরা নিঃসন্দেহে মানি। ঠিক আছে, এরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট। বাট ন্যাশনাল 11 বাদে যে আন্ডার 19 আছে, তোমরা তো অবশ্যই জানো, তোমরা খেলাধুলা আমার থেকে বেশি দেখো, আমি খেলাধুলা কম দেখি। তো আন্ডার 19-এর যেই টিমটা আছে বাংলাদেশে, জানোই তো যে আন্ডার 19-এর সারা ওয়ার্ল্ড ওয়াইড যতগুলা টিম আছে সবগুলা টিম নিয়ে করা হয়, ওয়ার্ল্ড কাপ অ্যারেঞ্জ করা হয়। ওদেরও ওয়ার্ল্ড কাপ হয়, ওদেরও টি20 ওয়ার্ল্ড কাপ হয়, 50 ওভারের ওয়ার্ল্ড কাপ হয় ওদেরও। ঠিক আছে, তো যেহেতু একটা ওয়ার্ল্ড কাপ হইতেছে, বিশ্ব মঞ্চে ওই টিমটাও উঠতেছে, ওরাও কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। কিন্তু আমরা অ্যাজ এ ক্রিকেট রিপ্রেজেন্টেটিভ হিসেবে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ কাদেরকে চিনি? রিপ্রেজেন্টেটিভ হিসেবে চিনি সবসময় হচ্ছে ওই যে ন্যাশনাল 11-এর মধ্যে যেই 11 জন প্লেয়ার আছে বা যারা খেলে তাদেরকে হচ্ছে আমরা মেইন রিপ্রেজেন্টেটিভ হিসেবে চিনি। ঠিক আছে, তো অনেক ধরনের মৌল হচ্ছে পর্যায় সারণীতে আছে, টোটাল 4টা ব্লকভুক্ত মৌল আছে। সবাইকে হচ্ছে আমরা আদর্শ বা আইডল মানবো না, সবাইকে আমরা রিপ্রেজেন্টর মানবো না। রিপ্রেজেন্টর তাদেরই মানবো যাদের আইডল হওয়ার যোগ্যতা আছে। ঠিক আছে, যাদের আইডল হওয়ার যোগ্যতা আছে, অর্থাৎ আইডল হইতে গেলে অবশ্যই তার মধ্যে কোনো না কোনো স্পেশাল গুণ থাকতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা আন্ডার 19-এর প্লেয়ার মনে মনে বিশ্বাস করে যে সে বড় হয়ে একজন তামিম ইকবাল হবে, সে বড় হয়ে একজন মুশফিকুর রহিম হবে। ঠিক আছে, এই যে একজন প্লেয়ারকে নিজের মন থেকে আইডলও মানতেছে, তার মেইন রিজনটা হচ্ছে ওই যে প্লেয়ারটা, সেই প্লেয়ারটার ভেতরে অবশ্যই কোনো না কোনো স্পেশালিটি আছে। ঠিক আছে, যেটা তার মধ্যে নাই সে ফর্ম করতে চাইতেছে। ওকে, তো এইরকম স্পেশালিটি সমৃদ্ধ হচ্ছে এলিমেন্টস হচ্ছে এস ব্লক এবং পি ব্লক এলিমেন্ট। অ্যান্ড দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ দ্য স্পেশালিটি? এস ব্লক এবং পি ব্লকের স্পেশালিটি আসলে? আচ্ছা, এস ব্লক এবং পি ব্লকের স্পেশালিটি হচ্ছে যে দেখো একটা জিনিস, যে পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে সেই মৌলগুলো বেসিক্যালি হচ্ছে কি করতে চায়? এই মৌলগুলো আসলে একটা সুস্থির
কাঠামো, ইলেকট্রন কাঠামো তৈরি করতে চায়, ঠিক আছে, সুস্থির হচ্ছে একটা ইলেকট্রন কাঠামো তৈরি করতে চায়। তো এমন কোন গ্রুপ বা এমন কোন ব্লকভুক্ত মৌল যদি থাকে যারা সবসময় একটা স্থিতিশীল কাঠামোকে রিপ্রেজেন্ট করে, স্থিতিশীল কাঠামোকে মানুষের সামনে প্রদর্শন করে, তাইলে তারা হচ্ছে অন্যান্য মৌলের জন্য কি হবে, আদর্শ হবে। কারণ অন্যান্য মৌল হচ্ছে ওই স্থিতিশীল কাঠামোটা হচ্ছে তৈরি করতে, মানে মানুষের সামনে তুলে ধরতে পারতেছে না, যেটা কিছু স্পেসিফিক গ্রুপ ব্লকভুক্ত মৌল হচ্ছে মানুষের সামনে তুলে ধরতে পারতেছে। ওই স্পেসিফিক গ্রুপ ব্লকভুক্ত মৌল হচ্ছে এস ব্লক এবং পি ব্লক। দেখো কিভাবে, তো আদর্শ বা প্রতিনিধিত্বকারী মৌল তারাই হয়, আমরা যদি ফর্মাল সংজ্ঞায় যাই, আদর্শ বা প্রতিনিধিত্বকারী মৌল হচ্ছে তারা যাদের সর্ববহিস্থ অরবিটাল ব্যতীত তার ভেতরের অরবিটালগুলা সবসময় ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে। আবার বলি, একটু ধরো কথাটা, আদর্শ বা প্রতিনিধিত্বকারী মৌল কারা হবে? আদর্শ বা প্রতিনিধিত্বকারী মৌল হচ্ছে তারাই যাদের সর্ববহিস্থ অরবিটালটাকে প্রথমে বাদ দিবা, বাদ দেওয়ার পর তার ভেতরের দিককার যে অরবিটালগুলো আছে সেই অরবিটালগুলো সবসময় কি হবে, ইলেকট্রন দ্বারা ফুললি ফিল আপ হবে। ওকে, ফুললি ফিল আপ হবে অর্থাৎ পুরোপুরি ফিল আপ হবে। আচ্ছা দেখো একটা উদাহরণ দেখো, যেমন আমরা উদাহরণ হিসেবে একটা পরিচিত উদাহরণ নেই, অ্যালুমিনিয়াম 13ই নেই, আগের উদাহরণটাই, ঠিক আছে, অ্যালুমিনিয়াম 13। অ্যালুমিনিয়াম 13 ক্ষেত্রে একটু চিন্তা করো তো, অ্যালুমিনিয়াম 13 ক্ষেত্রে হচ্ছে 1s2 2s2 2p6 s1, ঠিক আছে, 3s1। ওকে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম 13। প্রথম কথা, আমাদের প্রথম শর্ত কি ছিল, এই যে সর্ববহিস্থ শক্তিস্তর যেটা আছে, এই শক্তিস্তরটাকে হচ্ছে আমরা কি করব, বাদ দিব, সর্ববহিস্থ অরবিটালটাকে হচ্ছে আমরা কি করব, এই জায়গাতে বাদ দিব। একটু ভালো মতো খেয়াল করে দেখো তো ভাইয়ারা, যে সর্ববহিস্থ শক্তিস্তর ব্যতীত ভেতরের যে স্তরগুলো আছে সেই ভেতরের স্তরগুলো কি সবসময় ইলেকট্রন দ্বারা ফুললি ফিল আপ না? দেখো পি অরবিটালে থাকার কথা কয়টা, 6টা ইলেকট্রন আছে, 6টা, এখানে 2টা, এখানেও 2টা, ঠিক আছে, এইভাবে হচ্ছে পি মানে ভিতরের অরবিটালগুলো ইলেকট্রন দ্বারা ফিল আপ। এই কারণে অ্যালুমিনিয়াম, দেখো অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ ইলেকট্রনটা কোন অরবিটালে ঢুকছে, এস এ ঢুকছে, তার মানে অ্যালুমিনিয়াম একটা এস ব্লক মৌল। পাশাপাশি ভেতরের অরবিটালগুলো কি ইলেকট্রন দ্বারা পূর্ণ, তার মানে সে হচ্ছে একটা আদর্শ বা প্রতিনিধি, ঠিক আছে। নাও দ্য কোশ্চেন ইজ হোয়াই ডি ব্লক মৌল, কেন ডি ব্লক মৌল হচ্ছে আদর্শ বা প্রতিনিধিত্বকারী মৌল না? আসলে একটা উদাহরণ দেই আমরা, উদাহরণ দেখলে হচ্ছে আশা করি ক্লিয়ার হবে। ডি ব্লকের একটা পরিচিত এলিমেন্ট নেই, আয়রন 26। ওকে, আয়রন 26, আয়রন 26 এর ক্ষেত্রে যদি আমরা বলি কি হবে, আয়রন 26 এর ক্ষেত্রে 1s2 1s2 2s2 2p6, তারপরে হচ্ছে 3s2 3p6, তারপর হচ্ছে 4s2 d6। ওকে, 3d6, 4s2 3d6। এবার আবার একই প্রসেস, সর্ববহিস্থ অরবিটাল, আমি কি বলছি মাথায় একটু খেয়াল করো, সর্ববহিস্থ অরবিটালটা হচ্ছে আমরা বাদ দিব, ঠিক আছে। এখন 3d এবং 4s এর মধ্যে শক্তি কম হইতেছে 4s এর, এই কারণে ইলেকট্রন আগে 4s এ ঢুকছে, কিন্তু চতুর্থ অরবিটটা কি একবারে বাইরের দিকের অরবিট না, সর্ববহিস্থ অরবিট না, তার মানে এখানে সর্ববহিস্থ অরবিট হচ্ছে 4s, বাদ দাও 4s কে বাদ দাও। 4s কে বাদ দিলে দেখো তো ভেতরের অরবিট গুলো কি ইলেকট্রন দ্বারা সবসময় ফিল আপ থাকতেছে কিনা, এই পর্যন্ত আমরা মানতেছি, মনে করো যে ফিল আপ, ওকে, এই পর্যন্ত ফিল আপ। বাট এই যে 3d, সেও তো এই ক্যাটাগরির মধ্যে পড়ে, অর্থাৎ এই ভেতরের অরবিট গুলোর মধ্যে পড়ে। দেখো তো 3dটা কি ফিল আপ? 3d কিন্তু ফিল আপ না, 3d কিন্তু অপূর্ণ একটা অরবিটাল, অর্থাৎ সে হচ্ছে এই কারণে আদর্শ বা প্রতিনিধিত্বকারী মৌল না, যেহেতু সর্ববহিস্থ ইলেকট্রনটা প্রবেশ করতেছে ডি তে, কিন্তু অরবিট সর্ববহিস্থ কিন্তু চতুর্থ শক্তি, ঠিক আছে। এই কারণে চতুর্থটা হচ্ছে আমরা কি করছি এই জায়গাতে, চতুর্থটা হচ্ছে আমরা এই জায়গাতে বাদ দিছি। ওকে, চতুর্থটা হচ্ছে এখানে বাদ দিলে হচ্ছে এটা কিন্তু অপূর্ণ কাঠামো। ওকে, এই কারণে হচ্ছে এস ব্লক এবং পি ব্লক হচ্ছে আদর্শ বা প্রতিনিধিত্বকারী মৌল, ডি ব্লক এবং এফ ব্লক আদর্শ বা প্রতিনিধিত্বকারী মৌল না। ওকে, আচ্ছা এবার আসো যে যারা আদর্শ মৌল, হ্যাঁ যারা আদর্শ মৌল, যেমন বাংলাদেশের যে ন্যাশনাল 11 আছে তারা হচ্ছে বাংলাদেশের অন্যান্য প্লেয়ারের জন্য আদর্শ, এই কারণে তারা হচ্ছে এ টিমের অন্তর্গত, এবং যারা হচ্ছে মানে ওদেরকে ফলো করে তাদের ফলোয়ার্স যারা, তারা হচ্ছে মনে করো যে বি টিমের। ওকে, তাহলে আমরা এখানে হচ্ছে একটা ক্রিকেট টিম সাজাই, মনে করো যে আচ্ছা ওকে, এখন আমরা একটা ক্রিকেট টিম সাজাই, দেখো যে এ টিমের মধ্যে এ হচ্ছে একটা ক্রিকেট টিম আর বি হচ্ছে আমাদের আরেকটা
নেগেটিভ, ঠিক আছে। এই এ টিমের মধ্যে হচ্ছে কাদেরকে রাখবো, এ টিমের মধ্যে রাখবো হচ্ছে এস ব্লক আর পি ব্লক মৌলকে, বি টিমের মধ্যে রাখবো হচ্ছে যারা আদর্শ না অর্থাৎ ডি এবং এফ ব্লক মৌল হচ্ছে আমরা বি টিমের মধ্যে রাখবো, ঠিক আছে। ডি এবং এফ কে রাখবো আমরা বি টিমের মধ্যে। ওকে, আচ্ছা এবার দেখো আমরা সনাতন নিয়ম অনুসারে আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করার চেষ্টা করি। দেখো বুঝো নাকি, সনাতন নিয়ম অনুসারে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে গেলে আমি একটু লিখি, তারপর তাইলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা আচ্ছা দেখো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, ঠিক আছে। তারপর অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার, এটা থাকবে। দেখো আমি দুইটা গ্রুপকে হচ্ছে দুইটা পর্যায়কে হচ্ছে আমি মিক্স করে লিখছি। আমি এই উপরের পর্যায় থেকে সোডিয়াম ম্যাগনেসিয়াম এদেরকে নিছি, আর এই নিচের দুইটাকে নেই নেই আমি, এরপরে হচ্ছে ডি ব্লক গুলাকে নিছি, আর এই উপরের এই এলিমেন্টস গুলাকে নিছি, ঠিক আছে। এই এলিমেন্টস গুলাকে হচ্ছে আমরা নিয়ে হচ্ছে একটা জিনিস সাজাইছি। তো আমরা এখানে হচ্ছে গ্রুপ গুলা আর কি আইডেন্টিফাই করা শিখব। তো সোডিয়াম ম্যাগনেসিয়াম এরা কি, এরা হচ্ছে এস ব্লকের অন্তর্গত না, একবারে শুরুর দিকে দুইটা গ্রুপ, তারা কি এস ব্লক। আমরা কি বলছি, এস ব্লক আর পি ব্লক হচ্ছে এরা দুইজন হচ্ছে এ টিমের অন্তর্গত, ঠিক আছে। এরা দুইজন হচ্ছে এ টিমের অন্তর্গত। এবার এদেরকে নাম্বারিং করি, আলাদা আলাদা ভাবে নাম্বারিং করি। দেখো তো এটা হচ্ছে 1 এ, এটা হচ্ছে 2 এ, কারণ এরা দুইজনই এ টিমের। এ টিমের বাকি প্লেয়াররা কই আছে, এই যে 3 নাম্বার প্লেয়ার হচ্ছে এদিকে 3 এ, তারপরে হচ্ছে 4 এ, তারপর হচ্ছে এটা হবে 5 এ, তারপর এটা হচ্ছে 6 এ, 7 এ। আর আর্গন যেটা, এই আর্গন হচ্ছে 0 গ্রুপ, ঠিক আছে। এটা নিষ্ক্রিয় গ্যাস, তাই বিধায় হচ্ছে এটা 0 শূন্যতম গ্রুপের অন্তর্গত করা হয়েছে, ঠিক আছে। আর্গনকে শূন্যতম গ্রুপে রাখা হয়েছে। ওকে, আচ্ছা মাঝখানের যে মহাশয়গুলো আছে এরা কি সবাই, এরা সবাই হচ্ছে বি টিমের অন্তর্গত। দেখো তো অলরেডি আমরা 2 পর্যন্ত লিখে ফেলছি না, 2 পর্যন্ত হচ্ছে আমরা লিখে ফেলছি। তাহলে 2 যদি লিখে ফেলি তাহলে আমরা শুরু করব এখানে হচ্ছে, ওকে একটু মাথায় রাখবা 3 থেকে শুরু করব, 3b, তারপরে হচ্ছে 4b, এরপরে হচ্ছে 5b, তারপর হচ্ছে এটা হবে হচ্ছে 7b। আর এই যে মাঝখানের 3টা গ্রুপ আছে, মানে 3টা মৌল আছে, এই 3টা মৌল মানে 3টা গ্রুপ আর কি, 3টা গ্রুপকে হচ্ছে একটা গ্রুপের অন্তর্গত রাখা হয়েছে। তাদের ধর্মের মধ্যে যেহেতু সনাতন নিয়ম, ঠিক আছে, অনেক পুরাতন নিয়ম, তো পুরাতন নিয়ম অনুসারে মাঝে 3টা মৌল হচ্ছে তাদের মধ্যে এক ধরনের ধর্মের মিল পাওয়া গেছে। এবং সেই ধর্মটাকে যদি আমি বলি, সেই ধর্ম তোমাদের সিলেবাসে নাই, তাও আর কি জানার জন্য আমি একটু বলে দিতেছি। এটা হচ্ছে ফেরোম্যাগনেটিজম। ফেরোম্যাগনেটিজম, এই ধর্মের মিল থাকার কারণে এদের এদের 3জনকে হচ্ছে একটা গ্রুপে রাখা হয়েছে। সেই একটা গ্রুপ হচ্ছে 8b, ঠিক আছে, 8b তে রাখা হয়েছে, ঠিক আছে। একটু মাথায় রাখবা মাঝের 3জনকে হচ্ছে 8b তে রাখা হয়েছে। ওকে, আচ্ছা এরপরে পরে আছে হচ্ছে দুইটা, এই দুইটাকে হচ্ছে আমরা রাখি হচ্ছে সব সময় 1b তে। এটারে 8-এর পরে দেখো 8, 9, 10, 8, 9, 10 3জনই কিসে আছে, 8-এ আছে, তাহলে 10 পর্যন্ত কনজিউম। এটা হওয়ার কথা কি ছিল 11b, এটা হওয়ার কথা ছিল 12b, তো 11b আর 12b লেখা যায় না, তাই এটাকে লিখি হচ্ছে 1b, আর এটাকে লিখি হচ্ছে কি 2b, ঠিক আছে। 1b এবং 2b আমরা সবাই সংখ্যা দিয়ে বের করতে পারি, এটা আমি জানি তোমরা সবাই পারো। কিন্তু সমস্যা হইতেছে যদি এইভাবে দিয়ে দেয়, অর্থাৎ অপশনে যদি এরকম ভাবে থাকে, কোনটা কোন অপশন সেটা আমার চিন্তা, ঠিক আছে, কোনটা কোন অপশন সেটা আমাদের চিন্তা। তা আরেকবার একটু আমি সামারাইজ করে দেই, সেটা হচ্ছে এস ব্লক,
এবং পি ব্লক তারা হচ্ছে এ টিমের অন্তর্গত। এ টিমের নাম্বারিং শুরু হবে হচ্ছে 1 থেকে, এভাবে 1 থেকে হচ্ছে নাম্বারিং করে যাব কত পর্যন্ত, আমরা নাম্বারিং করব হচ্ছে 7 পর্যন্ত নাম্বারিং করব, লাস্টেরটা 0 বসাই দিব। ওকে, এরপরে এখানে যেহেতু 2 থেকে নাম্বারিং করছি তাই নাম্বারিং এখানে শুরু হবে কত থেকে, 3 থেকে, এই পর্যন্ত ঠিকঠাক নাম্বারিং করব। এইখানে এসে হচ্ছে একটা ধর্মে মিল থাকার কারণে এই তিনজনকে একটা গ্রুপে ঢুকাই দিব, সেই গ্রুপটা হচ্ছে 8B। তার মানে 8 9 10 তারা হচ্ছে 8Bর অন্তর্গত, 10 পর্যন্ত কনজিউম হয়ে গেল সংখ্যা। তাহলে 11 আর 12 এটা লেখা যায় না, 11 আর 12 এর পরিবর্তে হচ্ছে আমরা লিখি 11 পরিবর্তে লিখবো 1B, 12 পরিবর্তে লিখবো 2B। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের সনাতন নিয়ম অনুসারে আমরা হচ্ছে এইভাবে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারি। খুবই সহজ জিনিস, ভয় পাওয়ার কিছু কোনো কারণ নাই। ঠিক আছে, সনাতন নিয়ম অনুসারে হচ্ছে গ্রুপ নির্ণয়। ওকে, এবার আসো, এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে এই যে আদর্শ বা প্রতিনিধিত্বকারী মৌল, এটা হচ্ছে এস ব্লক এবং পি ব্লক মৌলের হচ্ছে সাধারণ ধর্ম ছিল। ঠিক আছে, এখন আমরা দেখবো হচ্ছে ডি ব্লক মৌলের সাধারণ ধর্ম। ডি ব্লক মৌলের একটা নাম আছে, সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। কি বলা হয়? এস ব্লক এবং পি ব্লককে যেরকম বলা হয় হচ্ছে আদর্শ মৌল, ডি ব্লককে বলা হয় হচ্ছে অবস্থান্তর মৌল। ওকে, অবস্থান্তর মৌল। আচ্ছা, এখন এই অবস্থান্তর মৌলগুলাকে অবস্থান্তর মৌল হচ্ছে ডি ব্লক মৌল কেন বলা হয়? অবস্থান্তর মৌল বলা হয় হচ্ছে স্থিতিশীল আয়নের ডি অরবিটালে যদি 1 থেকে 9টা ইলেকট্রন থাকে তবে তাদেরকে আমরা কি বলি? অবস্থান্তর মৌল বলি। তাদেরকে আমরা কি বলবো? অবস্থান্তর মৌল বলি। স্থিতিশীল আয়নের ডি অরবিটালে যদি 1 থেকে 9টা ইলেকট্রন থাকে তাহলে আমরা তাদেরকে কি বলবো সবসময়? অবস্থান্তর মৌল বলবো। আচ্ছা, এখন অবস্থান্তর মৌল হওয়ার জন্য কি লাগবে? প্রথমত আয়নিত হওয়া লাগবে, এবং হচ্ছে আয়নিত হওয়ার পর ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন থাকা লাগবে। ঠিক আছে, আমরা হচ্ছে অবস্থান্তর মৌলের বেশি ডিপ কথাবার্তায় যাইতেছি না, যেহেতু হচ্ছে ইফতারের সময় হয়ে যাইতেছে। আমরা অবস্থান্তর মৌলে বেশি ডিপ কথাবার্তায় যাইতেছি না, জাস্ট খালি অবস্থান্তর মৌল এতটুকু জেনে রাখো যে অবস্থান্তর মৌল হইতে গেলে ডি অরবিটালে আয়নিত হওয়ার পর ডি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে হবে? 1 থেকে 9টা ইলেকট্রন থাকা লাগবে। ঠিক আছে, এতটুকু যদি হয় তাহলে আমরা তাদেরকে অবস্থান্তর মৌল বলবো। আমরা এলাবোরেট কথাবার্তা যাইতেছি না, এলাবোরেট কথাবার্তা লাগবে না তোমাদের। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যে পর্যায়বৃত্ত ধর্ম। এটা আমরা কিভাবে, এটা হচ্ছে আমি 5 মিনিটে একটু ব্রিফ করে দিই, এটা খুবই ইজি জিনিস। পর্যায়বৃত্ত ধর্ম আছে হচ্ছে টোটাল পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, এই কয়েকটা জিনিস হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে। ঠিক আছে, তো প্রথমে আসে হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ একটা জিনিস চিন্তা করো তো, যে যদি শক্তিস্তর সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে, শক্তিস্তর সংখ্যা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এভাবে যদি বাড়তে থাকে তাহলে পরমাণুর আকার কি হবে? বড় হবে। আর যদি একই শক্তিস্তরে বারবার ইলেকট্রন যুক্ত হইতে থাকে তাহলে কেন্দ্রে প্রোটনের সংখ্যা হচ্ছে বেশি, তাহলে প্রোটন কি করবে? ইলেকট্রনকে হচ্ছে বেশি বলে আকর্ষণ করবে। তার মানে কি হয়ে যাবে? আসলে পরমাণুর আকারটা ছোট হয়ে যাবে। এই কারণে আমরা বলতেছি যে পর্যায়ভিত্তিক ভাবে পারমাণবিক আকার হচ্ছে হ্রাস পায়, কারণ কি একই শক্তি স্তরে বারবার হচ্ছে ইলেকট্রন যুক্ত হয়। ঠিক আছে, একই শক্তি স্তরে বারবার ইলেকট্রন যুক্ত হয়, এই কারণে হচ্ছে পারমাণবিক আকার হ্রাস পায়। আর গ্রুপ ভিত্তিক ভাবে হচ্ছে পারমাণবিক আকারটা কি হয়? গ্রুপ ভিত্তিক ভাবে পারমাণবিক আকারটা হচ্ছে বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ হচ্ছে বারবার নতুন নতুন শক্তি স্তর হচ্ছে যুক্ত হয়। ঠিক আছে, বারবার নতুন নতুন। ওকে, আয়নীকরণ শক্তি। তারপরে আয়নীকরণ শক্তি কি জিনিস? আয়নীকরণ শক্তি হচ্ছে কোন মৌলকে যদি আমরা একক আয়নে পরিণত করতে চাই, যেমন সোডিয়াম থেকে একটা আয়ন, একটা ইলেকট্রন সরায় হচ্ছে আমরা কি করতে চাই? Na+ তৈরি করতে চাই, সোডিয়াম প্লাস আয়ন তৈরি করতে। এই সোডিয়াম প্লাস আয়ন তৈরি করতে চাইলে বাইরে থেকে যে পরিমাণ অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে, সেই এনার্জিকে বলতেছি হচ্ছে আয়নীকরণ শক্তি। এবার একটু চিন্তা করো, যদি পর্যায়ভিত্তিক ভাবে কি লিখছি আমি এই জায়গাতে, দেখো বৃদ্ধি পায় লিখছি, তার মানে কি পর্যায়ভিত্তিক ভাবে হচ্ছে আয়নীকরণ শক্তিটা বাড়তে থাকে। আচ্ছা, আমরা আয়নীকরণ শক্তির একটা একটু উদাহরণ একটু লিখি, দেখো একটা পর্যায় একটু আমরা লিখি। তার মানে হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। ঠিক আছে, আচ্ছা ওকে, এখানে হচ্ছে আয়নীকরণ শক্তি কি হওয়ার কথা ছিল? একই গ্রুপে অর্থাৎ একই পর্যায়ে হচ্ছে পর্যায়ক্রমিক ভাবে হচ্ছে বৃদ্ধি পাওয়ার কথা ছিল, তাই না? পর্যায়ক্রমিক ভাবে বৃদ্ধি পাওয়ার কথা ছিল। ওকে, তাহলে এখানে দেখো পর্যায়ক্রমিক ভাবে হচ্ছে বৃদ্ধি পাবে, অর্থাৎ এভাবে বৃদ্ধি পাওয়ার কথা, অর্থাৎ এটা হওয়ার কথা ছিল। ঠিক আছে, আয়নীকরণ শক্তিতে।
কিন্তু এই দুইটা জায়গাতে একটু মার্ক করো, সেটা হচ্ছে বেরিলিয়াম এবং বোরন এবং নাইট্রোজেন এবং অক্সিজেন, এই দুইটা জায়গায় একটু মার্ক করো। এই দুইটা জায়গাতে হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে? এই দুইটা জায়গায় ব্যতিক্রম কি? যেমন বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করো, বেরিলিয়াম হচ্ছে কত? বেরিলিয়াম হচ্ছে 4, ঠিক আছে? বেরিলিয়াম হচ্ছে 4, তাহলে কত হয়? 1s2 2s2। বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো তো, বেরিলিয়ামের কাঠামোটা কি? পূর্ণ কাঠামো না? পূর্ণ কাঠামো। আর বোরনের কাঠামোটা দেখো, বোরনের কাঠামোটা হচ্ছে 5 1s2 2s2 তারপর হচ্ছে 2p1। এটা হচ্ছে বোরনের কাঠামো। দেখো তো বোরনের কাঠামো, পূর্ণ কাঠামোটা নষ্ট করছে কে? এই 2p1টার কারণে হচ্ছে বোরনের পূর্ণ কাঠামোটা নষ্ট হয়, ঠিক আছে? তার মানে বোরন থেকে ইলেকট্রন ছিনায় নেওয়া হচ্ছে কম্পারেটিভলি সহজ, কারণ ওই যে আমরা বলতেছিলাম না, পূর্ণ কাঠামো হচ্ছে অধিকতর স্থিতিশীল, যত বেশি স্থিতিশীল হবে তত কি তার থেকে ইলেকট্রন ছিনায় নেওয়া হচ্ছে কষ্টকর হবে। তো বোরন, বেরিলিয়ামের হচ্ছে এই কারণে কি হবে? বেরিলিয়ামের হচ্ছে বেরিলিয়াম থেকে হচ্ছে ইলেকট্রনকে সরায় নেওয়া হচ্ছে কষ্টকর হবে। এই কারণে এই জায়গাতে, এই জায়গাতে একটু চেঞ্জ আসে, সেটা হচ্ছে এই জায়গাতে অ্যারোটা হচ্ছে উল্টায় যায়, ঠিক আছে? অ্যারোটা হচ্ছে কি হবে? অ্যারোটা হচ্ছে উল্টায় যাবে, অর্থাৎ এরকম হয়, বেরিলিয়ামের আয়নীকরণ শক্তিটা হচ্ছে বেশি। সিমিলারলি এই জায়গাতে নাইট্রোজেনের ক্ষেত্রে একটু করে দেখবা, নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে যে অর্ধপূর্ণ কাঠামো তৈরি, কারণ হচ্ছে এই এদিকে হচ্ছে অ্যারোটা হচ্ছে উল্টায় যাবে, ঠিক আছে? অ্যারোটা হচ্ছে উল্টা। তো এরকম ভাবে বেরিলিয়ামের ঠিক নিচেরটা, অর্থাৎ নিচের পর্যায়ে, এই যে নিচের পর্যায়ের ক্ষেত্রে, এই পর্যায়ের ক্ষেত্রে হচ্ছে সেম হিসাবে দেখো তো, এই পর্যায়ে আর হচ্ছে এই পর্যায়ে দুইটার ক্ষেত্রে বেরিলিয়াম এবং বোরনের মধ্যে ব্যবধান আসছে। সিমিলারলি ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যেও ব্যবধান আসবে। এখানে কি আসছে? নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে ব্যবধান আসছে, এই জায়গাতে ফসফরাস এবং সালফারের মধ্যে কি আসবে? ব্যবধান আসবে, ঠিক আছে? পার্থক্য আসবে, ব্যতিক্রম আসবে আর কি, বুঝা গেছে? আচ্ছা, এরপরে আসো ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি হচ্ছে যে ইলেকট্রনকে হচ্ছে তার শক্তি স্তরে জায়গা দেওয়ার হচ্ছে ইচ্ছা বা প্রবণতা, এটাকে বলে হচ্ছে ইলেকট্রন আসক্তি, ঠিক আছে? তো ইলেকট্রন আসক্তি পর্যায়ক্রমিক ভাবে কি হয়? ইলেকট্রন আসক্তি হচ্ছে পর্যায়ক্রমিক ভাবে হচ্ছে বৃদ্ধি পায় এবং ইলেকট্রন আসক্তিটা হচ্ছে গ্রুপ ভিত্তিক ভাবে হচ্ছে হ্রাস পায়। দেখো তো ক্লোরিনের সর্ববিস্ত শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 7টা ইলেকট্রন, তার আর একটা ইলেকট্রন হইলে অষ্টকপূর্ণ কাঠামো হয়ে যায়। এই কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি অনেক বেশি, ঠিক আছে? অর্থাৎ পর্যায়ভিত্তিক ভাবে আমরা যদি খেয়াল করি, পর্যায়ভিত্তিক ভাবে যদি আমরা একটু খেয়াল করি, দেখো এই জায়গাতে যে এই যে ক্লোরিন আছে, ঠিক আছে? এই ক্লোরিনের আর একটা ইলেকট্রন হইলে হচ্ছে কি হয়? একটা ইলেকট্রন হইলে হচ্ছে তার অষ্টকপূর্ণ কাঠামো হয়ে যায়। কিন্তু এই গ্রুপের একবারে শুরুতে দেখো তো সোডিয়াম আছে, সোডিয়ামের সর্বোচ্চ শক্তিস্তরের ইলেকট্রন কয়টা? একটা। তার ইলেকট্রন মানে গেইন করে অষ্টকপূর্ণ করতে হইলে তার কয়টা লাগবে? আরো আরো 7টা ইলেকট্রন, ঠিক আছে? আরো 7টা ইলেকট্রন লাগবে, এটা কখনোই সম্ভব না। এই কারণে সোডিয়ামের ইলেকট্রন শক্তি সব থেকে কম, ক্লোরিনের ইলেকট্রন শক্তি হচ্ছে সব থেকে বেশি। অর্থাৎ পর্যায়ভিত্তিকভাবে এইভাবে ইলেকট্রন শক্তিগুলো বৃদ্ধি পায় এবং করসপন্ডিংলি বলতে পারো গ্রুপ ভিত্তিকভাবে ইলেকট্রন শক্তিগুলো কমে যায়। কারণ কি? গ্রুপ ভিত্তিকভাবে সাইজ বড় হয়, সাইজ বড় হওয়ার কারণে হচ্ছে প্রোটনের দ্বারা সর্বস্থ শক্তি স্তরের ইলেকট্রনগুলা কম আকর্ষিত হয়, এই কারণে ইলেকট্রন শক্তিটা কমে যায়, ঠিক আছে? ওকে, আচ্ছা, ইলেকট্রন শক্তি গেল। তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা। কি বলছি? যে দুই ধরনের বন্ধন হয়, একটা হচ্ছে সমযোজী আর একটা হচ্ছে আয়নিক, এটা পড়াবো পরবর্তী ক্লাসে। সমযোজী বন্ধন হচ্ছে শেয়ারকৃত ইলেকট্রন যুগল। যেমন মনে করো যে একটা সমযোজী বন্ধন নিলাম, কি রকম একটা সমযোজী বন্ধন? যেমন মনে করো যে CH4, ঠিক আছে? CH4 এটা একটা সমযোজী বন্ধন, সমযোজী যৌগ মনে করো, ঠিক আছে? তাহলে এখানে কয়টা সমযোজী বন্ধন হবে? এই যে অনেকগুলো সমযোজী বন্ধন হবে, 4টা সমযোজী বন্ধন তৈরি হইলো, ঠিক আছে? এই 4টা সমযোজী বন্ধনটা কেমনে তৈরি হয়েছে? ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে। ইলেকট্রনগুলো হচ্ছে বন্ধনে শেয়ার করলেও বন্ধনের ঠিক মাঝ বরাবর ইলেকট্রনগুলো সবসময় থাকে না। কি হয়? যার ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার দিকে হচ্ছে ইলেকট্রনগুলো একটু হেলে পড়ে। এই যে একজন বন্ধনে শেয়ার করছে, ঠিক আছে, কিন্তু নিজের দিকে একটু টেনে ধরে রাখতেছে, এই যে ধরে রাখার যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে বলে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে? তো তড়িৎ ঋণাত্মকতাটা কেমনে বৃদ্ধি পায়? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে গ্রুপ ভিত্তিক, পর্যায়ভিত্তিক ভাবে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় এবং গ্রুপ ভিত্তিক ভাবে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কি হয়? হ্রাস পায়। পর্যায়ভিত্তিক ভাবে কেন বৃদ্ধি পায়? কারণ হচ্ছে ওই যে পর্যায়ভিত্তিক ভাবে হচ্ছে কেন্দ্রে বারবার কি হয়? আসলে একই শক্তি স্তরে বারবার ইলেকট্রন যুক্ত হয়। তার মানে কি? ইলেকট্রন যুক্ত হলে করসপন্ডিংলি কেন্দ্রে প্রোটনের পরিমাণটা বৃদ্ধি পায়। তার মানে কেন্দ্রে যত বেশি পজিটিভ চার্জ বৃদ্ধি পাবে, তত বেশি কি ইলেকট্রনের প্রতি ওই পজিটিভ চার্জের আকর্ষণের পরিমাণটা বাড়বে। এই কারণে দেখা যায় যেটা, সেটা হচ্ছে যে এই জায়গাতে শেয়ারকৃত যে ইলেকট্রন যুগল আছে, সেই ইলেকট্রন যুগলের প্রতি মানে
যার তরিতাগতা বেশি তার আকর্ষণটা বেশি থাকে। বুঝা গেছে? তো এই হচ্ছে কথাবার্তা ছিল যে পর্যায়বৃত্ত ধর্ম প্লাস হইতেছে পর্যায় সারণী নিয়ে মূলত আলোচনা ছিল। তো আজকে সময় স্বল্পতার কারণে হচ্ছে আমরা সৃজনশীল সলভিং আমরা যেতে পারি নাই। তো সৃজনশীল সলভিং এবং এমসিকিউ সলভিং নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারের আরেকটা ক্লাস, হয়তো ছোটখাটো একটা ক্লাস হচ্ছে আমরা সামনের দিকে নিব। ঠিক আছে? তো ওই ক্লাসে হচ্ছে এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিক থেকে হচ্ছে সৃজনশীল আসে এবং কোন কোন টপিকটা বেশি ইনফ্লুয়েন্স দিয়ে পড়া লাগবে এবং এমসিকিউর জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিব সেই জিনিসপাতিগুলো হচ্ছে আমরা ওই ক্লাসে হচ্ছে কভার করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই থাকুক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।